রেজিস্টার সেকশনের ডেপুটি রেজিস্ট্রার সাহেব ছিলেন, উনি আজকে মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। আমাদের উনি আমাদের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার মনিরুজ্জামান সাহেব। উনি অনেকদিন ধরেই ইয়াতে আইসিইউতে ছিলেন, ইম্পালস হাসপাতালে ছিলেন প্রায় 21 দিন, তার মধ্যে পুরোটাই প্রায় আইসিইউতে ছিলেন। উনি আজকে মারা গেছেন আর কি। তো আপনাদের বাসায় যাদের, বিশেষ করে আপনারাও আর কি, যারা এখন আসলে ভাবতেছি যে আমরা যথেষ্ট ইয়াং, কিন্তু করোনা এখন আর ইয়াং টিয়াং কাউকে ওরকম, মানে সেকেন্ড টাইম যেহেতু যাদের একবার মোটামুটি হয়ে গেছে, অনেকেই তো হয়তো আমরা টেস্টই করাইনি যে আমাদের ফার্স্ট টাইম হয়ে গেছে, তো সেকেন্ড টাইম যদি আবার হয়ে যাচ্ছে, যত ইয়াং লোকই হোক আর কি, তাদের অবস্থা বেশ শোচনীয় করে ফেলতেছে আর কি। সবাই স্যার নিজেরাও ভারতের তো অবস্থা খুবই খারাপ স্যার। হ্যাঁ, তো সবাই নিজেরাও একটু ভারতের সাবধানে থাকবেন। মুসলিম প্লাস হ্যাঁ, না সেটা আমাদের দেশেও আসলে তো অবস্থা দেখছেন, চিকিৎসা ব্যবস্থার অবস্থাও খুব নাজুক, তো সবাই নিজেরাও সাবধান থাকবেন, সাথে বাসার সিনিয়র মেম্বার যারা আছে, একটু বয়স্ক লোক, তাদের দিকে একটু এক্সট্রা খেয়াল করবেন। আসলে আমরা তো আসলে আলটিমেটলি এখনো আমরা আসলে এরকম যতটা মানা উচিত ততটা মানি না। যার নিজের ফ্যামিলিতে কেউ যখন মারা যাচ্ছে, তখন মানে সে বুঝতেছে যে না ঠিক আছে করোনা আছে, কিন্তু যার নিজের ফ্যামিলিতে মারা যায়নি কেউ, সে মনে করেন যে মনে করতেছে কিসের করোনা, করোনা নাই আসলে তেমন কিছু। ব্যাপারটা এরকম হয়ে গেছে। আচ্ছা, নিজে মনে করেন দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে যাচ্ছে, হাসপাতাল হাসপাতাল ঘুরতেছে, সে তখন ফিল করতেছে যে করোনায় আক্রান্ত হলে কতটা বিপদ বা কতটা সমস্যা এখন। তো যাই হোক, আপনারা সবাই একটু সাবধানে থাকবেন আর কি, ইনশাল্লাহ আশা করি। তো আমাদের আজকের ক্লাস আসলে আমি একটা ল্যাব ক্লাসের সিআর রনি, কি আপনি আছেন? হ্যালো জি রনি, স্যার। শুনতে পাচ্ছেন? আপনি একটু আপনার কাছে কি আপনাদের ল্যাবের সিলেবাসটা আছে? আমি আসলে ওই সিলেবাস বইটা আমার অফিসে আসে, আমি তো হঠাৎ করে মানে অফিস থেকে নিয়ে আসতে ভুলে গেছি, এখন তো বাসায় ওই সিলেবাসটা আমার কাছে নাই। আপনি একটু আমাকে আচ্ছা ল্যাবের আচ্ছা স্যার। সিলেবাসটা একটু ছবি তুলে আমাকে মেইলে দিয়ে, অথবা এখন চ্যাটেও একটু শেয়ার করতে পারেন, হ্যাঁ? আচ্ছা আমি চ্যাটে স্যার দিয়ে দিচ্ছি ছবি। আচ্ছা ঠিক আছে, আমি যদি এক্সাক্ট জানি না, তবে সিপিইউ শিডিউলিং আমার পার্ট থেকে মূলত আমি আহ, যেটা 4টা চ্যাপ্টার পড়াইছি, একটা হচ্ছে ফার্স্ট ওভারভিউ চ্যাপ্টার 1, তারপর চ্যাপ্টার 2 পড়াইছি, সেখানে প্রসেস কি পড়াইছি, তারপর মানে অপারেটিং সিস্টেমের যে লেয়ার গুলো সেটা পড়াইছি, এবং চ্যাপ্টার 3 তে আপনাদের প্রসেস সম্পর্কে একটু পড়ানো হয়েছে। এবং এরপর চ্যাপ্টার 4 এবং 5 এ আছে থ্রেড এবং প্রসেস সিনক্রোনাইজেশন প্লাস সিমাফোর আছে। তো ওই টপিকস গুলো একটু কঠিন দেখে তার আগে আমি প্রসেস সিপিইউ শিডিউলিং এ চলে আসছি। তো লাস্ট ক্লাসে আমরা মূলত দেখছিলাম সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম গুলো কি হচ্ছে, যে আমরা জানি আমাদের সিঙ্গেল প্রসেসিং সিস্টেমে যেটা হয়, যে আমাদের প্রসেসর থাকে একটা, বাট আমার কিউতে অনেকগুলো প্রসেস রেডি অবস্থায় থাকে। তাহলে অনেকগুলো প্রসেস থেকে তো আমাকে একটা প্রসেসর এট এ টাইম একটা প্রসেস নিয়ে কাজ করবে, তাহলে কোন প্রসেসটাকে সে পিক করবে বা কোন প্রসেসটাকে সে এক্সিকিউশনে দিবে, তার মানে সেটা কোনো একটা ক্রাইটেরিয়ার বেসিসে হইতে হবে। হুট করে আমি ইচ্ছা মতো তো দিতে পারবো না, র্যান্ডমলি দিতে পারবো না, কোনো একটা ক্রাইটেরিয়ার উপর হইতে পারে। তো অপারেটিং সিস্টেমের প্রথম থেকে শুরু করে অনেকগুলো এরকম অ্যালগোরিদম ডেভেলপ করেছে যে এরকম ভাবে করলে ভালো হবে, এরকম ভাবে করলে ভালো হবে। তবে কোনো অ্যালগোরিদমকে আসলে, যতগুলো অ্যালগোরিদম আছে, কোনো অ্যালগোরিদমকে এককভাবে আপনি কমনলি একটা সারমর্মে দাঁড়াতে পারবেন না যে এই অ্যালগোরিদমটা বেস্ট, কারণ এটা ডিপেন্ড করে আপনি এই অপারেটিং সিস্টেমটা কোন এনভায়রনমেন্টে ব্যবহার করতেছেন, প্লাস আপনার প্রসেসিং এর যে সিস্টেমটা, বা আপনি কি জায়গায় এটাকে ব্যবহার করতেছেন, এই প্লেস টু প্লেস বা এনভায়রনমেন্ট টু এনভায়রনমেন্ট আবার অ্যালগোরিদম গুলোর পারফরমেন্স ভেরি করে। তো এই জন্য আমরা বেসিক যে অ্যালগোরিদম গুলো আছে, সেই অ্যালগোরিদম গুলো মূলত দেখছিলাম। তো আজকে আমরা দেখবো যে যে কয়েকটা অ্যালগোরিদম প্রথম দেখেছিলাম, সেই অ্যালগোরিদম গুলোকে কিভাবে সি প্রোগ্রামিং এর মাধ্যমে, আপনাদের সি প্রোগ্রামটাতে আপনারা বেশি কমফোর্ট ফিল করেন, আপনারা সি প্রোগ্রামটা ঠিক করতে পারেন, বা আমি সি দিয়ে দেখাচ্ছি আর কি। তো আমাদের ফার্স্ট যে অ্যালগোরিদমটা ছিল, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদম, এটা খুবই সহজ একটা অ্যালগোরিদম ছিল। কি অ্যালগোরিদম ছিল? এই অ্যালগোরিদমের মেইন উদ্দেশ্যই হচ্ছে যে প্রসেসটা ফার্স্টে আসবে, সবার শুরুতে আসবে, সেটাই এক্সিকিউশনে চলে যাবে। যেমন আমি এখানে যদি এক্সাম্পল স্বরূপ বলি, এখানে P1 P2 P3 P4 4টা প্রসেস ছিল। P1 প্রসেস আগে আসছে, P2 প্রসেস পরে, এরকম ভাবে সিকোয়েন্সিয়ালি হচ্ছে। আর এখানে পাশে তার বার্স টাইম দেখানো হচ্ছে। বার্স টাইম মানে হচ্ছে ওই প্রসেসটার এক্সিকিউশন হতে কত ইউনিট টাইম লাগবে। এখানে সেকেন্ড মিলি সেকেন্ড বলা নাই, কারণ ধরে নেন মিলি সেকেন্ড হিসেবে হইতে পারে, অথবা ন্যানো সেকেন্ডও হইতে পারে, বাট এখানে ধরে নেন যে ইউনিট অফ টাইমটা মিলি সেকেন্ডও হইতে পারে, অন্য কোনো টাইমও হইতে পারে। তার মানে আমি বলতে পারি যে আমার কিউতে যদি P1 আগে আসে, তাহলে আমার কি করবে, অপারেটিং সিস্টেম P1 থেকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে P1 প্রসেসকে আগে সিপিইউ বা প্রসেসরের কাছে বরাদ্দ দিবে। বরাদ্দ দেওয়া মানে প্রসেসরটাকে এক্সিকিউট করবে। এটার যে টোটাল টাইম, যে 21 ন্যানো সেকেন্ড বা 21 ইউনিট যে টাইম লাগতেছে, পুরো টাইমটাই সে এক্সিকিউশন শেষ করে তারপর প্রসেসর দেন
P2 তে যাবে, মানে মূল কথা সিরিয়াল এক্সিকিউশন হবে, যে আগে আসছে যে পরে আসে এরকম সিরিয়ালি সে এক্সিকিউশন করে যাবে। এখন এটারও আমরা কিছু প্রবলেম দেখছিলাম, যে এক্ষেত্রে যেটা হচ্ছে যেমন আপনি P1 দেখেন, P1 এর জন্য 21 ইউনিট টাইম দরকার, তারপর পরে আসছে P2 এবং P4 দেখেন, P2 এর জন্য লাগতেছে মাত্র 3 ইউনিট টাইম, P4 এর জন্য 2 ইউনিট টাইম। কিন্তু এদের কম সংখ্যক ইউনিট টাইম লাগার কারণে এটা যেটা বড় একটা প্রসেসের পিছনে পড়ে গেছে, যে কারণে এই পুরা 21 প্লাস টাইমটাকে অপেক্ষা করতে হচ্ছে। তার মানে তার ওয়েটিং টাইম বেড়ে যাচ্ছে। তো আমাদের কোনো একটা অ্যালগোরিদমের সিপিইউ শিডিউলিং এর অ্যালগোরিদমের ক্যালকুলেশনের ক্ষেত্রে, পারফরম্যান্স ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস দেখতে হয়, যে প্রসেসটাকে সিস্টেমে দেওয়ার পর সে কত সময় ধরে ওয়েট করতেছে, অর্থাৎ তার সবকিছু রেডি কিন্তু সে প্রসেসরকে বরাদ্দ না পাওয়ার কারণে ওয়েট করতেছে, অর্থাৎ তার ওয়েটিং টাইম কত। আর একটা হচ্ছে তার টার্ন অ্যারাউন্ড টাইম কত, অর্থাৎ সেটা সিস্টেমে যাওয়ার পর কতক্ষণ সময় পরে সেটা ফুললি কমপ্লিট হয়ে বের হয়ে আসতেছে, অর্থাৎ ফুললি তার এক্সিকিউশন হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। তার মানে আমরা টার্ন অ্যারাউন্ড টাইমকে বলতে পারি কোনো একটা প্রসেসের যতক্ষণ অপেক্ষা করতে হয় প্লাস তার কাজ শেষ করতে যত সময় লাগে, অর্থাৎ বার্স্ট টাইম, এই দুইটা যোগ করলেই কিন্তু টার্ন অ্যারাউন্ড টাইম পেয়ে যাচ্ছি আমি, তাই না? তার মানে আমার মেইন চ্যালেঞ্জ হচ্ছে মূলত ওয়েটিং টাইমটা ক্যালকুলেশন করা। আর যদি আমি ওয়েটিং টাইম পেয়ে যাই, আমি তো সিস্টেমের বার্স্ট টাইম জানি, কোন প্রসেসের বার্স্ট টাইম কত, তাহলে ওয়েটিং টাইমের সাথে বার্স্ট টাইম যদি আমি যোগ করি তাহলে আমি কি করব, আমার টার্ন অ্যারাউন্ড টাইমটা পেয়ে যাব। এই ছিল আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদম। এবং আরো একটা জিনিস আমরা জানি যে আমাদের অ্যালগোরিদম গুলোকে ইন জেনারেল দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিমশন অ্যালগোরিদম, একটা হচ্ছে নন প্রিমিটিভ। প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ। নন প্রিমিটিভ মানে হচ্ছে যে অ্যালগোরিদম গুলোকে যখন কোনো প্রসেস এক্সিকিউশনে থাকবে এর থেকে হায়ার প্রায়োরিটির কেউ যদি আসে তবুও সে প্রসেসর হায়ার প্রায়োরিটিটাকে প্রাধান্য দিবে না, সে সিরিয়ালি এক্সিকিউশন করে দেবে, তার যখন যেটা রানিং স্টেটে আছে সেটা কাজ শেষ করে দেন সে পরেরটাতে চলে যাবে। বাট প্রিমিটিভ অ্যালগোরিদমে কি হচ্ছিল, সরি এটা হচ্ছে নন প্রিমিটিভ। আর প্রিমিটিভ অ্যালগোরিদমে কি হচ্ছিল, যে কোনো একটা প্রসেস রানিং অবস্থায় আছে, তার এখনো কাজ শেষ হয় নাই, বাট প্রসেসরও তাকে ছাড়ে নাই, কিন্তু এই সময় কিউতে অন্য আর একটা রেডি স্টেটে বা রেডি কিউতে অন্য আর একটা হাইয়ার প্রায়োরিটির, সেটা প্রায়োরিটি দিয়ে হাইয়েস্ট হতে পারে, অথবা যদি শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগোরিদম হয় তাহলে তার টার্ন অ্যারাউন্ড টাইমে কমের উপর বেসিসে হইতে পারে। তাহলে হাইয়েস্ট প্রায়োরিটির কেউ একটা যদি এসে দাঁড়ায় তাহলে সে রানিং যে প্রসেস সেটাকে বাদ দিয়ে হাইয়েস্ট প্রায়োরিটির প্রসেসটাকে সে এক্সিকিউশনে নিবে, অর্থাৎ প্রায়োরিটিকে প্রাধান্য মানে কনসিডার করবে, এটাকে বলা হচ্ছে প্রিমিটিভ অ্যালগোরিদম। তার যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদম, এখানে সিরিয়ালি এক্সিকিউশন হয়, এখানে প্রিমিটিভের কোনো সুযোগ নেই, এই অ্যালগোরিদমটা পুরোটাই হচ্ছে নন প্রিমিটিভ অ্যালগোরিদম। এবং এটা একটা যেমনের সুবিধা তেমন এটার আবার কিছু কিছু ক্ষেত্রে অসুবিধাও আছে, যেটা আমরা দেখছি গত ক্লাসে। তো আমরা ফার্স্ট যেটা ল্যাবে দেখবো সেটা হচ্ছে যে আমরা একটা নন প্রিমিটিভ অ্যালগোরিদম, আপনাদের সময় বাঁচানোর সুবিধার্থে আমি অলরেডি কোডগুলো লিখে রাখছি, আপনাদের আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো। তার মানে আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ খুব সহজ একটা অ্যালগোরিদম, যদি একটু দেখেন খেয়াল করেন আপনারা। ওকে, আপনারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদম, তাহলে আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদম খুবই সহজ অ্যালগোরিদম। সেটা হচ্ছে যে প্রসেস যতগুলো আসতেছে, আমি আপনাদের একটু ফিগার এঁকে দেখাই। এই যে মনে করেন এই প্রসেসটা যদি, সরি এই খেয়াল করেন, তার মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদম খুবই সহজ। এটাকে যদি একটা অ্যারের মতো চিন্তা করেন, এখানে মনে করেন প্রসেসগুলো নিয়ে একটা অ্যারে তৈরি করছি, এখানে তার বার্স্ট টাইম গুলা নিয়ে অ্যারে তৈরি করছি। আমাদের এই অ্যালগোরিদম থেকে বের করতে হবে কি, এই প্রসেস এবং এই বার্স্ট টাইম দেওয়াতে তার টার্ন অ্যারাউন্ড টাইম কত হচ্ছে এবং ওয়েটিং টাইম কত হচ্ছে। এবং ওয়েটিং টাইমটা পেয়ে গেলেই কিন্তু আমি কি করতে পারবো, গ্যান্ট চার্টটা অটোমেটিক ড্র করতে পারবো যে কোন প্রসেসের পর কোন প্রসেসটা আসতেছে। এবং ফার্স্ট যে অ্যালগোরিদমটা হচ্ছে, এখানে আমি টাইম কনসিডার করিনি, অ্যারাইভাল টাইম কনসিডার করিনি, ধরে নিয়েছি সবগুলোই অ্যারাইভাল টাইম হচ্ছে 0, তার মানে সবগুলো একই সাথে সিস্টেমে এসে দাঁড়ায় আছে। তাহলে এখন যদি মনে করেন P1 প্রসেস যদি বলি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদমে, এটা হচ্ছে WT, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যে অ্যালগোরিদমটা আছে সেই অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা জানি যে প্রথম যেটা প্রসেস সেটা প্রথমেই এক্সিকিউশনে চলে যায়। তার মানে প্রথম যে প্রসেসটা তার যদি ওয়েটিং টাইম বলি, সেটা ওয়েটিং টাইম হচ্ছে 0, কারণ একে কোনো ওয়েট করতে হবে না। দ্বিতীয় যে প্রসেসটা তার ওয়েটিং টাইম হচ্ছে কত,
সে প্রথম যে প্রসেসটা ফুললি এক্সিকিউশন হওয়ার পর তারপর দ্বিতীয়টা যাবে, তার মানে প্রথমটার যে বার্স্ট টাইম সেটাই হচ্ছে দ্বিতীয় প্রসেসের ওয়েটিং টাইম। তার মানে প্রথমটার ওয়েটিং টাইম যদি আমি ধরি 0 প্লাস এর বার্স্ট টাইম হচ্ছে এটা, তার মানে 21 হচ্ছে দ্বিতীয়টার ওয়েটিং টাইম, তাই তো? ঠিক তেমনি ভাবে যদি তৃতীয়টার ওয়েটিং টাইম বের করি, তাহলে যে তৃতীয় যেটা আছে P3 প্রসেস আছে, যেটার বার্স্ট টাইম 6, এটাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে? সে 1 নাম্বার প্রসেস পুরো 21 মিলি সেকেন্ড ধরে অপারেট করবে, তারপর 2 নাম্বার প্রসেস আরো 3 মিলি সেকেন্ড ধরে অপারেশন করার পর দেন এটা এক্সিকিউশনে দেবে। তার মানে টোটাল 21 প্লাস 3, অর্থাৎ আগের যে প্রসেসের আমরা এখন আছি 3 নাম্বার প্রসেসে, তার আগের যে দুইটা প্রসেসের বার্স্ট টাইম, সেই বার্স্ট টাইমের যোগফলটাই হচ্ছে আমাদের মূলত সেই রানিং প্রসেসের কি ওয়েটিং টাইম। অর্থাৎ 21 প্লাস 3 মিলে হচ্ছে আমাদের 24, বুঝতে পারছেন? তার মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ঠিক তেমনি ভাবে যদি P4 এর আমরা বার্স্ট বের করতে চাই, কতটুকু সময় ওয়েট করতেছে এটা যদি জানতে চাই, তাহলে আমাকে P1 কে P4 কে কতটুকু ওয়েট করতে হবে? যে P1 এর পুরো 21 সেকেন্ড সময়, P2 এর পুরো 3 সেকেন্ড এবং P3 এর পুরো 6 সেকেন্ড, এই টোটাল টাইমটা হওয়ার পর দেন P4 এ আসবে। তার মানে এই টোটাল টাইমকে সিস্টেমে যদিও P4 রেডি অবস্থায় আছে, কিন্তু টোটাল 21 প্লাস 3 প্লাস 26 টোটাল মিলে হচ্ছে 24, 30, এই 30 সেকেন্ড P4 কে ওয়েট করতে হবে। তার মানে P4 এর ওয়েটিং টাইম হচ্ছে তার আগের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসের কি যোগফল, পার্স টাইমের কিউমুলেটিভ যোগফল। তার মানে এখানে হচ্ছে 21 প্লাস 3 প্লাস 6, তাহলে 6 3 9 মিলে হচ্ছে আমার দেখা যাবে 30। এই হচ্ছে আমার ওয়েটিং টাইম ক্যালকুলেশন, খুব সিম্পল। তারপর আরেকটা জিনিস আমাদের দরকার কি, টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে কি, কোন একটা প্রসেস এক্সিকিউশন হতে সিস্টেমে যাওয়ার পর থেকে শুরু করে পুরা প্রসেসিং শেষ করে বের হয়ে আসতে কত সময় লাগতেছে। তো কোন একটা প্রসেস আমরা জানি যেহেতু সিঙ্গেল প্রসেসিং সিস্টেম, সিস্টেমে ঢুকলেই সেটা সাথে সাথে কি প্রসেসরকে বরাদ্দ পায় না, তাকে কিছু সময় ওয়েট করতে হয়, যেটাকে আমরা একটু আগে ক্যালকুলেশন করলাম কত সময় তাকে ওয়েট করতে হচ্ছে। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে এই ওয়েটিং টাইম প্লাস তার এক্সিকিউশন হতে যে সময় লাগতেছে সেই সময়ের যোগফল। তাহলে ফার্স্ট যে P1 প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 0 প্লাস 21, তার মানে এর টোটাল 21 হচ্ছে তার টার্ন অ্যারাউন্ড টাইম। ঠিক তেমনি ভাবে P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম হবে কত? তাকে তার তার যে টাইম অপেক্ষা করতে হয়েছে ওয়েটিং টাইম 21 প্লাস হচ্ছে কত, তাহলে তার এখানে হচ্ছে 21 আর এটা হচ্ছে প্লাস হচ্ছে 3 21 প্লাস তাকে যত সময় ধরে এক্সিকিউশন করতে হয়েছে এটা, এইটার ওয়েটিং টাইম হচ্ছে কত? এটাকে প্রায় 24, 21 আর 3 24 অপেক্ষা করতে হয়েছে, প্লাস সে 6 সেকেন্ড ধরে কাজ করছে বা 6 মিলি সেকেন্ড ধরে। এটা হচ্ছে তার টার্ন অ্যারাউন্ড টাইম। P4 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে তার ওয়েটিং টাইম প্লাস হচ্ছে তার বার্স্ট টাইম বা এক্সিকিউশন টাইম 2। তার মানে এটার টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 32, এটার টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 30, এটার টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 21 প্লাস 3 24, আর এটার টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 20। এই জিনিসটাই আমরা সি প্রোগ্রামের মাধ্যমে এক্সিকিউট করেছি, জাস্ট যদি একটু খেয়াল করেন। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, আমি বড় করে দিই, দেখতে পাচ্ছেন এখন? তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে প্রসেসগুলো যাবে, প্রসেসগুলোকে ইনপুট নেওয়া। তাহলে আমাদের সর্বোচ্চ অ্যারে একটা ডিক্লেয়ার করছে, একটা বিটিতে আছে বার্স্ট টাইম আর ডাব্লিউটিতে হচ্ছে প্রত্যেকটা আর যে প্রসেসের ওয়েটিং টাইম, টিএটিতে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, এবং এভারেজও যেহেতু আমরা ক্যালকুলেশন করবো যে এভারেজে আসলে কত ওয়েটিং টাইম লাগতেছে। এভারেজ ওয়েটিং টাইমের জন্য একটা যেহেতু সিঙ্গেল একটা ভেরিয়েবল, আর হচ্ছে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, যদি এগুলো ফ্লট ডিক্লেয়ার করলে ভালো, ঠিক আছে? টার্ন অ্যারাউন্ড টাইম, ঠিক আছে। তারপর আমরা কি করতেছি, ফার্স্ট আমরা বলতেছি কতগুলো আমি প্রসেস নিব। সাপোজ আমি প্রসেস এক্সাম্পল 4টা নিলাম, 4টা ইনপুট নিলাম। তাহলে তারপর বলতেছে ইন্টার প্রসেস বার্স্ট টাইম, তাহলে 4টা প্রসেসের কি বার্স্ট টাইম ইনপুট দিব। এখানে দেখেন আই এর মান শুরু করছে 0, যদি অ্যারে নিব, অ্যারে গুলো সবসময় ইন্ডেক্সিং 0 থেকে শুরু করা হয়, কিন্তু প্রসেসকে তো আমি 0 প্রসেস বলতে পারি না, প্রসেস P1 P2 থেকে শুরু হয়। এই জন্য ওই প্রিন্টএফ এর সময় দেখেন এখানে i+1 দিয়েছি, তার মানে প্রথমবার যখন 0 আই এর মান 0 তখন তার সাথে একযোগ হয়ে 1 নাম্বার প্রসেসকে শো করবে। যখন আই এর মান এখানে 1, তার মানে সেটা আমার সেকেন্ড প্রসেস, তার মানে তার সাথে আরো একযোগ হয়ে সেকেন্ড প্রসেস শো করবে। বাট ইনপুট নেওয়ার জন্য কিন্তু আমি
অ্যারের ইন্ডেক্স গুলো কিন্তু জিরোতেই আর কি শুরু করছে, তার মানে 1 নাম্বার যে প্রসেস তার ডাটাগুলো চলে যাবে জিরো ইন্ডেক্সিং এর মধ্যে, ঠিক আছে। এবং প্রথমটার যেহেতু সবসময় ফার্স্ট যে ইন্ডেক্সটার বা প্রথম যে প্রসেস তার ইন্ডেক্স যেহেতু ওয়েটিং টাইম যেহেতু জিরো, এটা আমি জিরো আগে দিয়ে নিলাম, এটা ক্যালকুলেশন করার দরকার নাই। তারপর সেকেন্ড টাইমে কি করছি দেখেন, একটা ফর লুপ 1 থেকে শুরু করছি, যেহেতু 1 নাম্বার ইন্ডেক্সের ওয়েটিং টাইম দিয়ে দিছি, 1 থেকে শুরু করছি। তাহলে এখন আমাদের মনে করেন হচ্ছে প্রথমবার যদি খেয়াল করেন আই এর মান মনে করেন কত হচ্ছে, আই এর মান অর্থাৎ আমাদের প্রথম যে ইয়াটা ছিল ডাব্লিউটি, প্রথম যে ইন্ডেক্স জিরো তার ওয়েটিং টাইম আমার জিরো হয়ে গেছে, ঠিক আছে। এরপরে ফর লুপের মধ্যে ঢুকে গেছে, ফর লুপের গিয়ে মধ্যে দেখছেন আই এর মান যখন আমাদের 1, আই ইকুয়াল যখন 1, তখন আমাদের আরেকটা ফর লুপের মধ্যে ঢুকে গেছে, সরি প্রথমবারের ওইটা আছে আই এর মান, আই ইকুয়াল যখন 1, তখন আমার কি করছে এখানে ফার্স্ট ওয়েটিং টাইম আমি ধরে নিলাম যে জিরো, কারণ আমি এই ভ্যালুগুলো যেহেতু আনইনিশিয়ালাইজ রাখছি এই জন্য প্রথম অবস্থায় জিরো দ্বারা ইনিশিয়ালাইজ করে নিলাম। এরপর আমার আরেকটা ফর লুপে ঢুকে গেছে, এই ফর লুপে জে এর মান কত, জে এর মান হচ্ছে জিরো এবং জে ইজ লেস দেন আই, তার মানে একবারই কন্ডিশন মাত্র ট্রু হচ্ছে। একবারই যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমাদের ডাব্লিউটি এর মান চেঞ্জ হয় হচ্ছে কত, ডাব্লিউটি ইকুয়াল ডাব্লিউটি 1, যেহেতু আই দিছি 1 ইকুয়াল ডাব্লিউটি আই এর মান হচ্ছে এখানে কত 1 প্লাস বিটি জে মানে 0। তার মানে দেখেন এই যে পরেরটা একটু যাই, পরের ক্ষেত্রে যখন আবার আমাদের পরের ক্ষেত্রে আবার আই এর মান যখন ফর লুপ বের হচ্ছে 2, তখন আমাদের এটা হয়ে যাচ্ছে 2, জে হয়ে যাবে একবার 0, যখন জে 0 হবে তখন এটার মান হবে 2, বাট এই মানটা হচ্ছে কত 2 প্লাস বি 0 সাথে আরো একটা লাইন যোগ হবে, এটা আমি লিখে নিই আপনাদের একটু পরে বোঝাচ্ছি। ওকে, এখানে যদি খেয়াল করেন আমরা কি বলছিলাম যে আমাদের একটু খেয়াল করেন এই জায়গায় মনে করেন যেহেতু প্রথমটার ওয়েটিং টাইম 0, এই জন্য আমি ফর লুপ শুরু করছি কোথা থেকে, আই এর মান 1 থেকে, অর্থাৎ আমি সেকেন্ড যে প্রসেস সেখান থেকে ওয়েটিং টাইম ক্যালকুলেট করব এবং এটা যাবে কত পর্যন্ত, আই লেস দেন এন, অর্থাৎ যতগুলো প্রসেস নিয়েছি তার কম থেকে শুরু করে যাবে, অর্থাৎ যদি 5টা প্রসেস নেই যেহেতু 0 থেকে শুরু করছি 4 পর্যন্ত ফর লুপ চলবে। তাহলে ফার্স্ট অবস্থায় ডাব্লিউ আই যে 0, তার মানে প্রথম অবস্থায় আমি ধরে নিলাম যে এই যে 1 নাম্বার যে প্রসেসটা, এই যে আই এর মান যখন 1 ফর লুপ চলতেছে এই অবস্থায় আমি ধরে নিলাম কি ডাব্লিউ আইটি, অর্থাৎ প্রথম যে প্রসেসটা তার ওয়েটিং টাইম ধরে নিলাম 0, এটা এমনিতে ইনিশিয়ালাইজ করে নিলাম কারণ এখানে যেহেতু প্রাথমিক অবস্থায় 0 ইনিশিয়ালাইজ করিনি তাহলে গার্বেজ ভ্যালু থাকবে, এই জন্য যাতে যোগ বিয়োগের সমস্যা না হয় এই জন্য আমি 0 ইনিশিয়ালাইজ করে নিলাম। তারপর কি আরেকটা ফর লুপে চলে গেল, জে এর মান কত এখন 0, তাহলে জে এর মান যখন 0 তখন আমাদের কি এই কন্ডিশন ট্রু, কারণ এখানে জে এর মান হচ্ছে 0, আই এর মান হচ্ছে আমাদের 1, তার মানে 0টা 1 থেকে ছোট, একবারই শুধু কন্ডিশন ট্রু হবে। হলে কি হচ্ছে পরের লাইনে হচ্ছে ডাব্লিউটি আই, তার মানে ডাব্লিউটি আই এর মান এখন হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে কি ডাব্লিউটি আই প্লাস বিজে, তার মানে আমাদের ডাব্লিউটি 1 এর যে ওয়েটিং টাইম ধরে নিয়েছিলাম আমি 0, একটু আগে ধরছিলাম এখানে 0 প্লাস বিটি অর্থাৎ বার্স্ট টাইম জে, জে এর বার্স্ট টাইম মানে কি জে এর মান 0, তার মানে 0তম যে ইন্ডেক্স, অর্থাৎ আমি এখন ক্যালকুলেশন করতেছি 2 নাম্বার প্রসেসের ওয়েটিং টাইম, বাট 2 নাম্বার প্রসেসের ওয়েটিং টাইম হবে কত, তার আগের যে প্রসেসটা ছিল অর্থাৎ 1 নাম্বার প্রসেসের বার্স্ট টাইম, সেই পরিমাণ সময় তো তাকে অপেক্ষা করতে হবে, তাই না? খেয়াল করে দেখেন 1 নাম্বার প্রসেসের বার্স্ট টাইম,
এই যে একটু আগে খেয়াল, এই যে দেখেন আমরা যখন এই যে 2 নাম্বার প্রসেসের যখন আমরা P2 যখন আমরা ওয়েটিং টাইম ক্যালকুলেশন করতেছিলাম, আমরা কি নিয়েছিলাম যে এই আগের প্রসেসের যতটুকু বার্স্ট টাইম 21 সেকেন্ড সেইতম সময় তাকে অপেক্ষা করতে হচ্ছে, এবং দেখেন আমাদের প্রোগ্রামে তাই হচ্ছে। তার মানে এখানে যদি যাই, এখানে আমাদের যে এক্সাম্পল ছিল তার বার্স্ট টাইম এখানে হয়ে যাবে 21। এর পরের স্টেপে যখন আমি যাব, মনে করেন এই ফর লুপ এখন শেষ, এখন আবার এখান থেকে ঘুরে ফর লুপ এখানে চলে আসলো, এখন আই এর মান বেড়ে কত হবে 2, তাহলে দেখেন আই এর মান যদি 2 হয়, এখন দ্বিতীয় ফর লুপের ক্ষেত্রে আই এর মান যদি 2 হয়, তখন WTI তার মানে ওই যে লোকেশনটাই বলতেছে তার ওয়েটিং টাইম আমি 0 ইনিশিয়ালাইজ করে নিলাম, ওই যে গার্বেজ ভ্যালু যাতে না আসে। তারপরে আবার কি হচ্ছে, এখন জে এর মান আবার শুরু হচ্ছে 0 থেকে, আর আই এর মান আছে 2, তার মানে এখানে যদি 2 হয় তার মানে জে এর মান একবার যখন 0 হবে তখনও কন্ডিশন ট্রু হবে, আবার যখন জে এর মান বেড়ে 1 হবে তখনও কন্ডিশন ট্রু হবে। তার মানে এই ফর লুপ দুইবার ঘুরবে, এই ফর লুপটা টোটাল দুইবার ঘুরবে। তার মানে প্রথমবার ধরে নেন জে এর মান যখন 0 তখন কি হচ্ছে, জে এর মান যখন 0 তখন WT ইকুয়াল WT প্লাস BT, অর্থাৎ জে এর মান আমি এখন থার্ড প্রসেস নিয়ে চিন্তা করতেছি, তাহলে থার্ড প্রসেস যখন 0 তখন থার্ড প্রসেসের যে ওয়েটিং টাইম যেটা 0 প্লাস প্রথম যে প্রসেসের যে বার্স্ট টাইম, এই যে 21 আমাদের যেটা এক্সাম্পল ছিল, প্রথম প্রসেসের বার্স্ট টাইম নিয়ে নিলাম। এরপর আবার ফর লুপের জে এর মান বের হয়ে যাচ্ছে 2, জে এর মান বের যখন হয়ে যাচ্ছে 1, তখন এই আবার এক্সিকিউশনে যাবে, এই আবার লাইন যখন এক্সিকিউশনে যাবে তখন কি হবে, এখন কিন্তু WT এর মধ্যে 21 আছে, তার মানে এই WT এর মধ্যে আছে 21, আর BT বার্স্ট টাইম 1 নাম্বার প্রসেসের বার্স্ট টাইম যেটা আমাদের এক্সাম্পল ছিল সেখানে ছিল সম্ভবত 3, তার মানে এই মিলে হচ্ছে আমাদের 24। বুঝতে পারছি? আরেকবার বলেন স্যার। আরেকবার, সরি একটু খেয়াল করেন যে আমরা কি করতেছিলাম, যে আমাদের এই প্রসেস যেটা আছে, উদাহরণ দেখে আমি একটা জিনিস করে আচ্ছা, যেটা আমরা বলতেছিলাম যে আমরা ইয়ার টাইম কিভাবে ক্যালকুলেশন করতেছি, এভারেজ টাইমটা, সরি আমাদের যেটা ওয়েটিং টাইম সেটা হচ্ছে যে এই এখান থেকে দেখলে আপনারা ভালো বুঝবেন। P1 প্রসেসের যখন আমি বের করতেছি ওয়েটিং টাইম, যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এর ওয়েটিং টাইম সবসময় 0, ঠিক আছে। যখন P2 প্রসেসের ওয়েটিং টাইম বের করতেছি তখন আলটিমেটলি আমাকে আসলে এই যে তার আগের যে প্রসেস 0 থেকে শুরু করে যদি আগের প্রসেস থাকে সেটাকে আমি যোগ করতে হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের 21। আবার যখন P3 এর প্রসেস, সরি আমি ওয়েটিং টাইম বের করতেছি, তখন আমাকে P3 থেকে শুরু করে P3টাকে বাদ দিয়ে তার আগের যতগুলো প্রসেস আছে তার বার্স্ট টাইমগুলোকে যোগ করতে হচ্ছে। তাহলে তার আগের প্রসেস শুরু হচ্ছে আমাদের এই 1 নাম্বার থেকে, তার মানে 1 এবং 2 কে যোগ করতে হচ্ছে, তার মানে 21 প্লাস 3। আবার ঠিক P4 এ যখন যাচ্ছি তখন এই P4টা নিজেটাকে বাদ দিয়ে তার আগের যতগুলো প্রসেস আছে সবগুলোর বার্স্ট টাইম যোগ করতে হচ্ছে। সিম্পল ধারণা হচ্ছে এটাই, সেই কাজটাই আমরা এখানে এই করতেছি। দেখেন প্রথমে আমি ধরে নিচ্ছি যে ফার্স্ট যেটা তার হচ্ছে ওয়েটিং টাইম 0, পরের ক্ষেত্রে যখন আমি যাব, মনে করেন পরের ক্ষেত্রে যখন যাব তখন আই এর মান কত হচ্ছে 1, তার মানে ফার্স্ট ফর লুপ যখন যাবে আই এর মান হচ্ছে 1, এটা যাবে কতবার, যতগুলো প্রসেস ততবারই এই ফর লুপটা যতগুলো প্রসেস ততবার ঘুরবে। যদি আমরা 4টা প্রসেস ইনপুট দিই তাহলে এই ফর লুপ 4 বার ঘুরবে, মূল কথা সোজা কথা। তাহলে প্রথমবার WI, তার মানে আমার কত হচ্ছে WT ওয়েটিং টাইম, আই মানে হচ্ছে আমার 1,
আই এর মান যেহেতু 1, আমি ধরে নিলাম যে প্রাথমিক অবস্থায় এর মান হচ্ছে 0। এর মান কিন্তু চেঞ্জ হবে, এই কারণে আমি তো এখন ফার্স্ট যেটা প্রসেস তারই ওয়েটিং টাইম ক্যালকুলেশন করব। পরের ফর লুপে যে এর মান শুরু হয়ে গেছে স্যার হুম, স্যার এখানে যে বল। আই ইকুয়াল 1 ধরছেন এবং আই লেস দেন এন, হ্যাঁ, স্যার তাহলে এখানে 1 থেকে শুরু করলে এটা কি 4 পর্যন্ত নিবে নাকি 4 না না, চেক নিবে? 3 পর্যন্ত নিবে, কিন্তু ওই যে সরি, এটা যদি 4টা প্রসেস হয় এটা আসলে 3 বার ঘুরবে, কারণ আমি প্রথমটা ওয়েটিং টাইম এখানে বের করে নিছি, 0 এটা ধরে ও নিছি। 0 রাখছি, জি। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ বলতে ভুলেছি, মানে এটা যতটা প্রসেস তার থেকে 1 কম হবে। যদি 4টা প্রসেস হয় তার মানে এখানে আমি 3টার ক্যালকুলেশন করব, আর ফার্স্টটা তো আমি বের করেই নিছি। ঠিক আছে, তাহলে এরকম ভাবে যদি ধরে নেই এটা, তাহলে এই ফর লুপে যখন যাবে জে এর মান তখন হচ্ছে 0। তাহলে জে এর মান যখন 0 যায় এই ফর লুপটি একবারই শুধুমাত্র রান করবে, কারণ আই এর মান 1, জে এর মান যদি একবারই রান করবে, তাহলে রান করলে কি হচ্ছে, এখানে দেখতেছি যেটা আমি ধরে নিছি যে আই এর মান একটু আগে যে 0 ধরে নিছি, 0-র সাথে যোগ হবে কি, যে 0 মানে 1 নাম্বার প্রসেসের যে বাস টাইম সেটা যুক্ত হবে। তাহলে আমাদের W1 এর মান হয়ে যাচ্ছে, ওয়াইটি হয়ে যাচ্ছে আমাদের 0 প্লাস আমাদের যে এক্সাম্পল একটু আগে দেখছি দুইটা ধরি, এর বাস টাইম হচ্ছে 21। তার মানে সেকেন্ড প্রসেসের ওয়েটিং টাইম হচ্ছে 21। ঠিক এরকম ভাবে যখন সেকেন্ড বার যাব তখন আবার সে করবে কি, যে ফর লুপের কারণে যে 2বার ঘুরবে, একবার জে এর মান 0 হবে, জে এর মান যখন 0 হবে তার মানে 1 নাম্বার প্রসেসের বার্স টাইম যুক্ত হবে, আবার জে এর মান যখন 1 হবে তখন 2 নাম্বার প্রসেসের বার্স টাইমটার সাথে যোগ হবে। ঠিক তেমনি ভাবে যখন আই এর মান আবার 3 হবে তখন এই প্রসেসটা টোটাল 3বার ঘুরবে। একবার জে এর মান যখন 0 হবে তার মানে আমাদের 1 নাম্বার প্রসেস, এটা হচ্ছে P1 প্রসেসের জন্য এই ইয়াটা যুক্ত হবে। আবার জে এর মান যখন আমার 1 হবে তখন এটা P2 প্রসেসের জন্য যুক্ত হবে। আবার বেড়ে যখন জে এর মান যখন 2 হবে তখন এটা P3 প্রসেসের জন্য যে বার্স টাইম সেটা যুক্ত হবে। এখানে জে এর মান 0 মানে কিন্তু আমি এটা ফোর্থ যে প্রসেস তার ওয়েটিং টাইম ক্যালকুলেট করতেছি। ঠিক আছে, 0, 1, 2 মানে থার্ড প্রসেসের ওয়েটিং টাইম ক্যালকুলেট করতেছি। তাহলে থার্ড প্রসেসের ওয়েটিং টাইম ক্যালকুলেট করলে আগের যে 2টা প্রসেস আছে সেগুলোর ওয়েটিং বার্স টাইমগুলো আমাদের সাথে যুক্ত হতে হবে। এই হচ্ছে আমার কি ওয়েটিং টাইম তাহলে ক্যালকুলেশন এখানে করা। যে কি বাস টাইম? না না, জে এর মাধ্যমে আমি বার্স টাইমটাকে মূলত কন্ট্রোল করতেছি। এখানে আই এর মাধ্যমে আমি প্রসেসটাকে কন্ট্রোল করতেছি এবং সেই প্রসেসের ওয়েটিং টাইমকে কন্ট্রোল করতেছি, আর জে এর মাধ্যমে আমি বার্স টাইমটাকে নিচ্ছি। এখানে জে এর মান 0 মানে জে 0 অর্থাৎ ফার্স্ট যে প্রসেস তার বার্স টাইম, এখানে জে এর মান 1 মানে সেকেন্ড যে প্রসেসটা তার বার্স টাইম, এখানে জে এর মান 2 মানে থার্ড যে বার্সটা তার বার্স টাইম, থার্ড যে প্রসেস তার বার্স টাইম। ঠিক আছে, এরপর টার্নারাউন্ড টাইম। তার মানে আমাদের প্রত্যেকটা প্রসেসের যখন আমি ওয়েটিং টাইম ক্যালকুলেশন করে ফেলবো সেই সবগুলো ওয়েটিং টাইম কার মধ্যে থাকতেছে, W2 এর মধ্যে। তাহলে হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার W2 এর মধ্যে আমাদের যদি যে এক্সাম্পলটা একটু আগে আমরা নিয়েছিলাম সেটা যদি চিন্তা করি, তাহলে আমাদের 4টা প্রসেস ছিল। তার মানে এটা হচ্ছে আমার W0, এটা হচ্ছে W1, এটা W2, এটা হয়তোবা W3। তার মানে এটার ওয়েটিং টাইম হচ্ছে 0, P2 যেটা এটার ওয়েটিং টাইম 21, পরেরটা ছিল 24, পরের ওয়েটিং টাইম ছিল আমাদের 30। তার মানে এটা হচ্ছে আমাদের WT, সরি আমি আসলে মাউস পয়েন্টার দিয়ে ঘুরাতে পারছি না, WT0, এটা হচ্ছে WT1 ইন্ডেক্স, ঠিক তেমনি ভাবে এটা হচ্ছে WT3 ইন্ডেক্স। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 1 নাম্বার প্রসেস, এটা হচ্ছে 2 নাম্বার প্রসেস, এটা হচ্ছে 3 নাম্বার প্রসেস, এটা হচ্ছে 4 নাম্বার প্রসেসের ওয়েটিং টাইম। এখন একটু যেটা আমরা ক্যালকুলেশন, P1 এর ওয়েটিং টাইম 0, P2 এর হচ্ছে 21, P3 এর হচ্ছে 24, P4 এর হচ্ছে 30। এটা হচ্ছে আমাদের ওয়েটিং টাইম। এখন ওয়েটিং টাইম যখন হয়ে গেছে খুব সহজভাবে আমার দরকার কি বার্স টাইম। বার্স টাইমটা আমি কিবোর্ড থেকে ইনপুটে নিয়েছি, তাহলে টার্নারাউন্ড টাইম যদি ক্যালকুলেশন করি আমার এই সবগুলো প্রসেস অর্থাৎ 0 থেকে শুরু করে 4 পর্যন্ত, 4 তো না, 0 থেকে শুরু করে 3 পর্যন্ত বা লেস দেন 4 পর্যন্ত আমি যদি একটা ফর লুপ চালাই দেই, দিয়ে এই লোকেশনগুলোর বার্স টাইম এবং তার যদি আমি ওয়েটিং টাইম যোগ করি তাহলে ওই প্রসেসের টার্নারাউন্ড টাইম আমি পেয়ে যাব। দেখেন এখানে সেটাই করা হয়েছে, যে টার্নারাউন্ড টাইম অর্থাৎ আই এর মান যখন 0, তার মানে এখানে আরেকটা নিয়েছি আমি অ্যারে, এরকম নিয়েছি অ্যারে, একটা হচ্ছে এটা হচ্ছে টার্নারাউন্ড টাইমের জন্য 0, 1, 2, 3, এটা মনে করেন PAT বা টার্নারাউন্ড টাইমের জন্য। তার মানে এটা 0তম লোকেশন, এটা 1তম, এটা 2, এটা 3। তাহলে আমাদের দেখা প্রথমবার আই এর মান যখন 0 তখন টার্নারাউন্ড টাইমের 0 লোকেশনের সাথে কি হচ্ছে, BT বার্স টাইম 0 এবং WT 0, কারণ সবগুলোতেই আই ইন্ডেক্স দেওয়া। তার মানে আমাদের বার্স টাইম, প্রথমটার বার্স টাইম হচ্ছে 21,
এবং তার ওয়েটিং টাইম হচ্ছে 0, তার মানে তার টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 21। ঠিক ঠিক তেমনি ভাবে যখন টার্ন অ্যারাউন্ড টাইম হয়ে যাচ্ছে, তার পরের বার যখন আবার একটু তারপরে আমার কি করতেছে, আমি একটা অ্যাভারেজ ওয়েটিং টাইম নামক একটা ভেরিয়েবলের মধ্যে এটা আবার যোগ করে রাখতেছি, এই যে 21, মানে এর মধ্যে মূলত সবগুলো যোগ করে রাখতেছি, যতগুলো প্রসেস আছে সবগুলো প্রসেস। তার মানে আমাদের এখানে যখন ক্যালকুলেশন করব আমি WET যেটা অ্যাভারেজ ওয়েটিং টাইম, এর মধ্যে আমার যুক্ত হয়ে যাচ্ছে 21। আবার যখন অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমার 21। আবার এই ফর লুপ ঘুরে যাচ্ছে, আই এর মান হচ্ছে কত 2, তার মানে এখন আমার আই এর মান হয়ে যাচ্ছে 1, তার মানে আমার এখন ইন্ডিকেট করতেছে এই লোকেশনটাকে। এই লোকেশনটাকে যদি ইন্ডিকেট করে, এই লোকেশনের যোগফল কার কার রেজাল্টে হচ্ছে, যে বার্স্ট টাইম, 1 নম্বরের বার্স্ট টাইম প্লাস 1 নম্বরের ওয়েটিং টাইম। তো আমাদের 1 নম্বরের দেখতেছি ওয়েটিং টাইম হচ্ছে 21 এবং বার্স্ট টাইম ছিল আমাদের 3, তার মানে যোগফলে হচ্ছে 24। ঠিক এই 24 আবার এই যে ক্যালকুলেশন করার জন্য এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এটা না দেখলে চলে আপনাদের। ওকে, তারপর আই এর মান আবার যখন বের হয়ে যাচ্ছে 2, তার মানে এই লোকেশনটাকে ইন্ডিকেট করতেছে। এই লোকেশনের মান কত হবে, এই ওয়েটিং টাইমের 24 এবং এর সাথে যে 3 নাম্বার পজিশনের বার্স্ট টাইম ছিল 6, সেটা তার মানে হচ্ছে 30। পরে যখন আবার আই এর মান বের হয়ে যাবে 3, তার মানে হচ্ছে এই লোকেশনটাকে ইন্ডিকেট করতেছে। এই লোকেশনের মান কত হবে আমাদের, WT3 এবং BT3, তার BT3 এর মান ছিল 2, WT3 এর মান হচ্ছে 30, তার মানে টোটাল 32। তার মানে আমরা দেখতেছি আমাদের যদি এখানে 0 ইন্ডেক্স, বাট এটা হচ্ছে 1 নাম্বার প্রসেস P1, তার মানে P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম 22, P2 এর হচ্ছে 21, তারপর 24, তারপর P3 এর হচ্ছে 30 এবং P4 এর হচ্ছে 32। এটা একটা আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম। ঠিক আছে, এটা খুব সহজ, আপনারা একটু দেখলেই বুঝবেন আর কি, আশা করা যায়। হ্যাঁ, আর এখানে এই সবগুলোর আবার কিউমুলেটিভ যোগ নেওয়া হয়েছে এই কারণে, যাতে আমরা শেষে সবগুলো মিলে আমার এভারেজ ওয়েটিং টাইম কত সেটা আমি বের করতে পারি। সহজ করে যেটা মূলত হচ্ছে এরকম আসছে, এভারেজ ক্যালকুলেশন করি, সেম কাজটাই এখানে হচ্ছে। স্যার বলবেন। স্যার আমি একটু লেট করে ঢুকছি স্যার, আমি তো জানতাম না এই যে এই টাইমে ক্লাস হবে স্যার। স্যার তাই একটু, হ্যাঁ একটু মানে হঠাৎ করে আমি দেখলাম যে মানে টাইম, স্যার একটু আবার একটু বললে একটু ভালো হতো স্যার, অল্প একটু বললেই মানে উপরের দিকে। আচ্ছা, এটা আপনি না বললেও পারবেন, আপনি দেখেন, যদি না বলেন নেক্সট ক্লাসে আমি বলবো। এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম, যে অ্যালগরিদমটা আমরা দেখছি যে যেটা আগে আসতেছে জি স্যার। সেটা আগে এক্সিকিউট করবে, যেটা পরে আসতেছে পরে। তাহলে যেটা আগে আসতেছে, আপনাদের যদি এখানে আমি যদি দেখাই, তার মানে আমাদের এই অ্যালগরিদম গুলো ডেভেলপের পারফরমেন্স ডিপেন্ড করে তার টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম কত, এবং সাথে সাথে আমরা প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম, কারণ আপনি একটা প্রসেস সিস্টেমের মধ্যে দিলেন, তাহলে এটাকে কতক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে, প্লাস টোটাল শেষ হতে তার কত সময় লাগতেছে, এটাই তো আসলে তার পারফরমেন্স। যেটার কম সময় লাগবে সেটাই তো আপনার জন্য ভালো। তাহলে এই অ্যালগরিদম গুলো পারফরমেন্স সাধারণত দুইটা ইন্ডিকেটর দ্বারা দেখা হয়, একটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, একটা হচ্ছে ওয়েটিং টাইম। তো আমাদের মেইন অ্যালগরিদমের কাজই হচ্ছে আমরা এরকম প্রসেস দিব, সাথে তার বার্স্ট টাইম দিব, সেখান থেকে আমি দেখবো যে এটার ওয়েটিং টাইম কত এবং টার্ন অ্যারাউন্ড টাইম কত হয়। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম এবং ফার্স্ট আমাদের ক্যালকুলেট করতে হবে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদের দেখেন একটু আগে, সরি, যে আমাদের P1 প্রসেসকে কোনো অপেক্ষা করতে হবে না, তার মানে এর ওয়েটিং টাইম হচ্ছে 0। আবার P2 প্রসেসকে একটু অপেক্ষা করতে হবে, কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এই P1 শেষ না হওয়া পর্যন্ত। তাহলে P1 শেষ হতে কত সময় লাগবে, 21, তার মানে একে ঠিক 21 অপেক্ষা করতে হবে, তার মানে এর ওয়েটিং টাইম হচ্ছে 21। ঠিক তেমনি ভাবে যদি P3 তে যাই, P3 তে যখন আমি থাকবো, তাহলে P3 কে কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে, P1 শেষ হবে এবং P2 শেষ হবে, এই তাহলে দুইটার সময় পর পর্যন্ত 24 তাকে অপেক্ষা, তার মানে তাকে 24 টাইম ওয়েট করতে হবে। আর P4 এর ক্ষেত্রে কত হবে, 26 না 24, তাহলে তাকে 30 পুরো 3টা, তার মানে 30। এই তো আপনি পেরে গেছেন, আর তো লাগবে না। এই হচ্ছে আমাদের মনে করেন হচ্ছে আমাদের ওয়েটিং টাইম বের করে। এখন আমাদের দরকার টার্ন অ্যারাউন্ড টাইম। আমরা টার্ন অ্যারাউন্ড টাইম জানি যে একটা প্রসেসকে সিস্টেমে দেওয়ার পর শেষ হওয়া পর্যন্ত তার কত সময় লাগে। তাহলে একটা প্রসেস যখন সিস্টেমে যায় এবং শেষ হয়, এর মধ্যে দুইটা জায়গায় তাকে ঘটতে পারে। একটা হচ্ছে তাকে একটু অপেক্ষা করতে হইতে পারে, আর একটা হচ্ছে তার শেষ হওয়ার জন্য যে সময়, সেই টোটাল সময়। তার মানে আমরা বলতে পারি টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে ওই প্রসেসের কোন একটা ইন্ডিভিজুয়াল প্রসেসের ওয়েটিং টাইম প্লাস তার বার্স্ট টাইম, যেটা শেষ হতে যে সময় লাগবে সেই সময়ের যোগফল। তার মানে আমাদের যদি P1 এর ক্ষেত্রে আমি যদি ধরি, তাহলে P1 কে অপেক্ষা করতে হচ্ছে কত, 0 সেকেন্ড, আর তার শেষ হইতে লাগতেছে 21, তার মানে তার টোটাল
টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 21, কারণ তাকে কোনো অপেক্ষা করতে হয় নাই, কিন্তু তার নিজের কাজ শেষ করতে তাকে 21 মিলি সেকেন্ড ধরে সিস্টেমের মধ্যে থাকতে হয়েছে। তার মানে এই টাইমটা হচ্ছে তার টার্ন অ্যারাউন্ড টাইম। ঠিক তেমনি ভাবে পিটুর ক্ষেত্রে যদি বলি, তাহলে পিটুর টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে? তাকে অপেক্ষা করতে হচ্ছে যতক্ষণ, প্লাস হচ্ছে তাকে যতক্ষণ ধরে প্রসেস করতে, তাহলে অপেক্ষা করতে হচ্ছে 21 আর কাজ শেষ করতে লাগছে 3, তার মানে তাকে 24 হচ্ছে তার টার্ন অ্যারাউন্ড টাইম। ঠিক পি3 এর ক্ষেত্রে টার্ন অ্যারাউন্ড টাইম হবে কত? 30, কারণ তাকে 24 সেকেন্ড অপেক্ষা করতে হয়েছে আর 6 সেকেন্ড ধরে কাজ করতে হয়েছে। পি4 এর ক্ষেত্রে টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 32। এই জিনিসগুলাই আমরা এই প্রোগ্রামের মধ্যে ইমপ্লিমেন্ট করছি। এখানে আমরা বের করছি যে এটাকে কিভাবে, যেহেতু ফাস্টার ওয়েটিং টাইম 0 ধরে নিছি ওয়েটিং, আর আমি শুরু করছি 1 নাম্বার থেকে, আর এই ঠিক আছে স্যার উপরে 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 একটু দেখি স্যার, উপরে উপরে কিছু না, উপরে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আর হচ্ছে আমি যে P1 প্রসেসের বার্স টাইম ইনপুট নিছি। ঠিক আছে স্যার, এটা কি ফাংশন, মানে এটা লুপ চালানো হয়েছে তো একটা? হ্যাঁ হ্যাঁ, জাস্ট একটা ফর লুপ চালাই, যতগুলো প্রসেস, আমি যদি 4টা প্রসেসের বার্স টাইম ইনপুট নিই, জাস্ট এই একটা স্যার BT নামে প্রোগ্রামটা যদি আপনি রান করাবো, আমি রান করাবো। ঠিক আছে, এখন মনে করেন এই প্রোগ্রামটাকে যদি একবার একটু রান করাই দিই, দেখেন তাহলে কি আসে। এই হচ্ছে আপনাদের, এই দেখেন ব্ল্যাক স্ক্রিনটা আসছে, দেখতে পাচ্ছেন কালো স্ক্রিনটা। এখানে যদি আমাদের এখানে বলতেছে ইন্টার টোটাল নাম্বার অফ প্রসেস, তো আমাদের যে এক্সাম্পলে যেটা আছে এখানে 4টা প্রসেস আছে, এই 4টা প্রসেসের গুলো যদি ইনপুট দেই, হ্যাঁ এই মানগুলো যদি ইনপুট দিই, তাহলে আমাদের টোটাল প্রসেস ইনপুট দেব আমরা 4, অর্থাৎ কয়টা প্রসেস ইনপুট দেব? 4টা ইনপুট দেব। এখন বলতেছে ইন্টার প্রসেস বার্স টাইম, P1 এর বার্স টাইম দিব, তাহলে P1 এর বার্স টাইম দিয়ে আসলে আমাদের 21 দিয়ে দিলাম। তারপরে যাচ্ছে P2 এর বার্স টাইম, P2 এর বার্স টাইম ছিল কত? 3। তারপর যাচ্ছে P3 এর বার্স টাইম 6, তারপর যাচ্ছে 2 স্যার, তারপর 2 স্যার, তারপর হচ্ছে আমাদের 2। তাহলে এখন আমাদের কাজ আছে সবগুলারই ইন্ডিভিজুয়াল ওয়েটিং টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেশন করা। সেটাই দেখেন P1 এর, দেখেন স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তার ওয়েটিং টাইম হচ্ছে 0, টার্ন অ্যারাউন্ড টাইম 21, 24, 30, আর টার্ন অ্যারাউন্ড টাইম দেখেন এদিকে 21, 24, 30, 32, এবং নিচের দিকে করছে কি, এই আমরা আবার পুরো সিস্টেমের যতগুলা ইয়ে ছিল ওয়েটিং টাইম ছিল, এই সবগুলা যে 4টার ওয়েটিং টাইম যোগ করে 4 দিয়ে ভাগ করে আমি পাইছি একটা এভারেজ ওয়েটিং টাইম, আর টার্ন অ্যারাউন্ড টাইমের ক্ষেত্রে তাই 4টা টার্ন অ্যারাউন্ড টাইম যোগ করে 4 দিয়ে ভাগ পাইছি একটা এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। এখানে যদিও ফ্র্যাকশনাল আসতেছে না, আমার একটু ভুল হয়েছে, এখানে একটু ফ্লট ডিক্লেয়ার করতে হতো। ঠিক স্যার আছে, আমরা এই যে এগুলা, এই যে প্রোগ্রামটা আমরা কোন কাজে ব্যবহার করতে পারি স্যার? প্রোগ্রামগুলা এইগুলো তো আমাদের অপারেটিং সিস্টেমের ভিতরে প্রথম দিকে যে অপারেটিং ডস বা এরকম যে অপারেটিং গুলো সিস্টেম গুলো ছিল, সেখানে এই ধরনের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম ইউজ করে। তো এখনো কিছু কিছু অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের মাইক্রো কন্ট্রোলারের যে বিল্ট ইন অপারেটিং সিস্টেম আছে সেখানে সাধারণত এটা বেশি ব্যবহার করা হয়, কারণ হয়তোবা সেখানে হয়তোবা এমন একটা সিস্টেম দরকার, যেমন মনে করেন আপনার প্রিন্টিং প্রসেস, মনে করেন প্রিন্টারের মধ্যে, প্রিন্টারগুলোর মধ্যে তো এখন এক ধরনের মাইক্রো কন্ট্রোলার লাগানো আছে, তাই না? জি স্যার। প্রিন্টার তো একটা মাইক্রো কন্ট্রোলার। তো প্রিন্টারগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে কোনো একটা প্রিন্টার মনে করেন আপনি আপনার অফিসের মধ্যে লাগাইছেন, ওখানে 10 থেকে 12 জন ওই প্রিন্টারের সাথে আপনার ল্যান করা আছে। তো আপনি যদি একই টাইম যদি 3 জন বা 4 জন যদি আপনার প্রিন্টের কমান্ড দেন, তার মধ্যে তো একটু গ্যাপ থাকবে, এটা নিয়ে এট টাইম তো আর হবে না। তো দেখা যাবে যে আগে প্রিন্ট দিচ্ছেন তার সবগুলা পেজ, যেমন আমি যদি একটু আগে 5 সেকেন্ড বা 1 সেকেন্ড আগে যদি প্রিন্ট দিই, তার 1 সেকেন্ড পরে যদি আবার আরেকজন প্রিন্ট দেয়, তার 2 সেকেন্ড পরে যদি আবার আরেকজন প্রিন্ট কমান্ড দেয়, তো আমার যে প্রসেস আগে হচ্ছে সবগুলো কিন্তু কিউতে থাকে, খেয়াল করবেন। এবং আমার প্রসেস আমি যদি 100টা পেজ দিই, এই 100টা পেজ প্রিন্ট হতে যদি আধা ঘন্টা লাগে, তাহলে আমার 100টা পেজ আধা ঘন্টায় প্রিন্ট হয়ে দেন 2 নাম্বার যে ব্যক্তির কমান্ড কিউতে আছে তারটা এক্সিকিউট হবে, তারটা এক্সিকিউট হওয়ার পর দেন পরেরটা যাবে। এই এই ধরনের ক্ষেত্রে আমাদের মানে কি ধরনের কাজে ব্যবহার করতেছি তার উপর বেসিস করে সাধারণত ইউজ করে। এই ধরনের আমাদের ওই ফটোকপি মেশিন বা প্রিন্টার গুলোতে কিন্তু ল্যানের যে প্রিন্টার করা, সেখানে কিন্তু এরকম তার যে অপারেটিং সিস্টেম সেখানে এরকম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম ইউজ করা হয়। ঠিক আছে স্যার, হ্যাঁ, ওকে। এরপরেই আমরা দেখবো একটা প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম। আমরা যদি একটু প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদমের দিকে যাই, প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদমটা ছিল এর দুটো ভাগ ছিল, একটা ছিল প্রিমিটিভ, একটা ছিল নন প্রিমিটিভ। একটা হচ্ছে যে প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম হয় কি, যে আপনার যখন কোনো প্রসেস সিস্টেমের মধ্যে যায়, তার একটা করে প্রায়োরিটি নাম্বারের সাথে সাথে যায়। তো যেটার প্রায়োরিটি হাইয়েস্ট, অর্থাৎ যার নিউমেরিক ভ্যালু কম মানে সেটার হাইয়েস্ট প্রায়োরিটি, যেটার প্রায়োরিটি বেশি সেটাকেই আগে
এক্সিকিউশনে নিয়ে নেওয়া হয়। যেমন সাপোজ আপনার 5টা প্রসেস গেছে, 5টা প্রসেসের প্রথম যেটা গেছে তার প্রায়োরিটি মনে করেন 4, পরে যেটা গেছে তার প্রায়োরিটি 3, তারপরে যেটা গেছে তার প্রায়োরিটি 1, তারপরে যেটা গেছে তার প্রায়োরিটি 5। তাহলে এই 1 নাম্বার যে প্রায়োরিটি যদিও সেটা 3 নাম্বার পজিশনে গিয়ে ঢুকছে, কিন্তু এর এক্সিকিউশন হবে সবার আগে, কারণ তার প্রায়োরিটি হাইয়েস্ট। এবং এই প্রায়োরিটি গুলা সাধারণত দেওয়া হয় অপারেটিং সিস্টেম যে ভিতরে যে প্রসেস গুলো যখন তৈরি হয়, প্রসেস যখন ক্রিয়েট হয়, সেই প্রসেস ক্রিয়েশনের সময় তার কাজের গুরুত্ব বা কাজের ধরনের উপর বেসিস করে সাধারণত প্রায়োরিটি গুলো দেওয়া হয়। যেমন কার্নেল লেভেলের কার্নেল বা সিস্টেম ইনফরমেশনের জন্য যে প্রসেস, তার প্রায়োরিটি গুলো একটু হাইয়েস্ট করে দেওয়া হয় সাধারণত। আবার ব্যাকআপ নেওয়ার জন্য যে কাজগুলো, তার প্রায়োরিটি হয়তো একটু কমিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে নন প্রিমিটিভ যেটা প্রায়োরিটি শিডিউলিং। আর একটা হচ্ছে যে এমন হচ্ছে যে আপনার মনে করেন আপনি 1 নাম্বার প্রায়োরিটির কোন একটা প্রসেস আপনি শেষ করে ফেলছেন, করে এখন আপনি 2 নাম্বার প্রায়োরিটির কাজ করতেছেন। এইরকম করতে করতে যেহেতু 1 নাম্বার প্রায়োরিটির কাজ শেষ করে ফেলছেন, 1 নাম্বার প্রায়োরিটির আর কিউতে আপনার কোনো কিছু নাই, আপনি 2 নাম্বার প্রায়োরিটির কাজ করতেছেন। এই করতে করতে মনে করেন ঠিক 1 নাম্বার প্রায়োরিটির নতুন আর একটা প্রসেস আপনার কাছে চলে আসছে। তখন যদি আপনি 2 নাম্বার প্রায়োরিটির কাজটা বন্ধ করে দিয়ে আবার 1 নাম্বার প্রায়োরিটিতে সুইচ করেন, এটাকে বলা হচ্ছে প্রিমিটিভ ভার্সন। আর যদি সুইচ না করেন তাহলে সেটা হচ্ছে আমাদের নন প্রিমিটিভ ভার্সন। যেমন এখানে যদি আমি দেখি প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম, এখানে কি হচ্ছে খেয়াল করেন একটু, যে এখানে P1, P2, P3 এরকম 4টা প্রসেস আছে, সবগুলো বার্স টাইম, সাথে সাথে এক্সট্রা একটা ইনফরমেশন দিয়ে দেওয়া আছে প্রায়োরিটি। এবং এই প্রায়োরিটি দেখতেছি এটা হচ্ছে 1 নাম্বার প্রায়োরিটি, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তো এই প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদমে হবে কি, যদিও P2 আমাদের সিস্টেমে পরে আসছে বা একটু পরে দেখাচ্ছে, কিন্তু পরে আছে, কিন্তু এর প্রায়োরিটি যেহেতু হাইয়েস্ট, তাহলে এই P2 প্রসেস আগে এক্সিকিউশনে চলে যাবে। আমরা আগে যাবে আমাদের P2, এর পরের প্রায়োরিটি হচ্ছে P1 প্রসেসের, তাহলে এর পরে হচ্ছে P1 প্রসেস এক্সিকিউশনে যাবে। এর পরের প্রায়োরিটি হচ্ছে P4 প্রসেসের, P4 এর, তাহলে P4 এক্সিকিউশনে চলে যাবে। এরপর লাস্ট প্রায়োরিটি 4 হচ্ছে আমাদের P3, সে এক্সিকিউশনে চলে যাবে। ঠিক আছে, এখন এটা একটা প্রসেস। এখন এটাকে বলা হচ্ছে নন প্রিমিটিভ ভার্সন। বাট যদি এমন হয় মনে করেন যে সে এই P2 প্রসেস 1 নাম্বার প্রায়োরিটি ছিল, সে 1 নাম্বার প্রসেস শেষ করে ফেলছে, তার মানে আমাদের কিউতে এখন আর 1 নাম্বার প্রায়োরিটির প্রসেস বলে কিছু নাই, সে P1 নিয়ে কাজ করতেছে, যার প্রায়োরিটি হচ্ছে কত, 2। ঠিক সেই মুহূর্তে মনে করেন সিস্টেমে তো কন্টিনিউয়াসলি প্রসেস আসতেই থাকবে, ঠিক সেই মুহূর্তে মনে করেন আর একটা P5 প্রসেস আসলো, যার বার্স টাইম মনে করেন 10, কিন্তু এর প্রায়োরিটি হয়ে গেছে আবার 1। যেহেতু আগে সিস্টেমে 1 নাম্বার প্রায়োরিটি নাই, তার মানে চাইলে কম্পাইলার আর একটা নতুন 1 নাম্বার প্রায়োরিটির প্রসেস জেনারেট করতে পারে আমাদের অপারেটিং সিস্টেম। সেটা সে মনে করেন P5 নামে একটা প্রসেস জেনারেট করছে, যার বার্স টাইম 10 এবং এর প্রায়োরিটি দিয়েছে 1, কারণ 1 নাম্বার যেটা আগে ছিল সেটা তো কাজ শেষ হয়ে গেছে। তার মানে অপারেটিং সিস্টেম চাইলে নতুন আর একটা 1 নাম্বার প্রায়োরিটির প্রসেস জেনারেট করতে পারে, সে জেনারেট করে ফেলতেছে। তো যখন এই প্রসেসটা সিস্টেমে চলে আসছে, তখন কিন্তু আমাদের P1 প্রসেস, যার প্রায়োরিটি 2, সেটা রানিং অবস্থায় ছিল। তো এই অবস্থায় যেহেতু সে আবার P2 সেকেন্ড প্রায়োরিটির প্রসেস নিয়ে কাজ করা অবস্থায় আর একটা 1 নাম্বার প্রায়োরিটির প্রসেস পাইছে, তাহলে সে যদি P1 প্রসেসটাকে একদম সরাই দিয়ে আবার P5 প্রসেসের এক্সিকিউশনে চলে যায়, অর্থাৎ P1টাকে সরাই দিয়ে আবার যদি P5 এর এক্সিকিউশনে চলে যায়, তার মানে সে প্রায়োরিটিকে কনসিডার করে P1টাকে সরাই দিল। P1কে সরাই দেওয়া মানে সেটা সাথে সাথে কিন্তু তার কতটুকু কাজ হয়েছে না, সেটা এই যে আমরা প্রথম ক্লাসের দিকে যে পড়ছিলাম কনটেক্সট সুইচিং, ঠিক আছে, বা কনটেক্সট যে সুইচ, সেই কনটেক্সট সুইচের মধ্যে চলে যাবে। কনটেক্সট যে আমাদের ছিল প্রসেস কনটেক্সট, সেই কনটেক্সটের মধ্যে কতটুকু কাজ হয়েছে না সেই ইনফরমেশন গুলো চলে যাবে। যাওয়ার পর সে 5 নাম্বার প্রসেসের কাজগুলো শেষ করে আবার সে P1 প্রসেসের কাছে ব্যাক করবে, কারণ P1 প্রসেসের কাজ কিছু বাকি আছে, রিজিউম অবস্থায় করা আছে। এটাকে বলা হচ্ছে প্রিমিটিভ ভার্সন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রিমিটিভ ভার্সন। তো আমরা যেটা এখন প্রোগ্রাম করছি নন প্রিমিটিভটা করছি, তাহলে নন প্রিমিটিভের ক্ষেত্রে খুব সহজ যদি আমি ক্যালকুলেশন করে দেখি যে আমাদের কি হচ্ছে, প্রায়োরিটি গুলার অনুযায়ী কাজ করতে হবে। তার মানে আমার যে প্রসেস যতগুলো আসবে সবগুলোকে যদি আমি প্রায়োরিটি অনুযায়ী সর্টিং করে ফেলতে পারি, তাহলেই কিন্তু বাকিটা আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো হয়ে যাবে, তাই না? হচ্ছে কিনা? মনে করেন আমি যদি প্রসেসটাকে এইটাকে যদি সর্টিং করে ফেলি, তাহলে সর্টিং করে যদি ফেলি, তাহলে P1 1 নাম্বার প্রায়োরিটি যেটা, সেটা মনে করেন আমাদের হচ্ছে কত, P2 প্রসেস। তার মানে আমাদের P2 প্রসেস আসলো আগে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন স্যার এই যে এখানে যে আমাদের 4টা প্রায়োরিটি আছে, কথা আমাদের 4 নাম্বার এখানে প্রায়োরিটির এখানে আবার 1 আছে, মানে 2টা প্রায়োরিটি সিরিয়ালি। সেই ক্ষেত্রে আমরা কোনটা আগে নিব? যদি কখনো এমন হয় যে সিস্টেমের মধ্যে আপনার যদি কখনো এমন হয় যে সিস্টেমে 2টা সেম প্রায়োরিটির জিনিস চলে আসে, আসতেই পারে।
দুইটা মনে করেন সেম প্রায়োরিটির জিনিস চলে আসছে, তাহলে সেম প্রায়োরিটির জিনিস যদি চলে আসছে তাহলে প্রসেস এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কাজ করবে, অর্থাৎ যেটা আগে আসছে সেটাকে আগে দিবে, যেটা পরে আসছে সেটাকে পরে এক্সিকিউশনে পাঠাবে। বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। যে কোনো প্রিমিটিভ অ্যালগরিদমের ক্ষেত্রে যদি কখনো দুইটার প্রায়োরিটি সেম হয়ে যায়, যে কোনো ক্রাইটেরিয়াতেই হোক যদি সেম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কাজ করবে। তাহলে আমাদের যদি এই নন প্রিমিটিভ ভার্সনটা আমরা সলিউশন করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, প্রায়োরিটি ওয়াইজ করতে হবে। তার মানে আমি যদি প্রায়োরিটি ওয়াইজ এক্সিকিউশনে পাঠাইতে হবে, প্রায়োরিটি ওয়াইজ তার ওয়েটিং টাইম ক্যালকুলেট করতে হবে। তার মানে আমি যদি একটু আপনাদের দেখাই, তার মানে এখানে মনে করেন আপনাদের প্রসেস তার বিটি বার্স টাইম, তারপর তার মনে করেন প্রায়োরিটি। ঠিক আছে, তাহলে মনে করেন প্রায়োরিটি অনুযায়ী যদি সাজে তাহলে 1 নাম্বার যার প্রায়োরিটি সেটা আছে P2, তার মানে P2 কে আমার আগে নিয়ে আসতে হবে, যার বার্স টাইম হচ্ছে আমাদের কত 3 এবং এর প্রায়োরিটি হচ্ছে আমাদের 1। তারপরের প্রায়োরিটি 2 হচ্ছে P1 এর প্রায়োরিটি হচ্ছে 2 P1, এর বার্স টাইম হচ্ছে আমাদের 21 এবং এর প্রায়োরিটি হচ্ছে আমাদের 2। তারপরের প্রায়োরিটি হচ্ছে P4 প্রসেসের যার বার্স টাইম হচ্ছে আমাদের 2 এবং এর প্রায়োরিটি হচ্ছে আমাদের 3। ঠিক আছে, এর পরের হচ্ছে আমাদের P3 যার বার্স টাইম হচ্ছে আমাদের 6 এবং প্রায়োরিটি হচ্ছে আমাদের 4। তাহলে আমি যদি যেটা শিডিউলিং দেওয়া আছে সেটাকে যদি প্রায়োরিটি অনুযায়ী সর্টিং করি 1 2 3 4 তাহলে আমার এইরকম একটা পেয়ে দেবো। এরকম অবস্থা যদি পেয়ে যায়, এখন এটাকে জাস্ট আমার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদমের মতো করে এক্সিকিউশন টার্ন অ্যারাউন্ড টাইম এবং এভারেজ টাইম ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে। তাহলে যদি এই সিকোয়েন্সে যদি প্রসেস এক্সিকিউশনে যায় তাহলে P1 প্রসেসের ওয়েটিং টাইম কত হচ্ছে আমাদের 0 সরি P2 প্রসেসের, অর্থাৎ P1 প্রসেসের ইয়া কত হচ্ছে, তাহলে আমাদের সেকেন্ড যে প্রসেস যেটা আমরা P1 তার ওয়েটিং টাইম হচ্ছে কত 3 স্যার 3। P4 এর ওয়েটিং টাইম কত হচ্ছে 24 আর আমাদের P3 এর ওয়েটিং টাইম কত হচ্ছে 30। ঠিক, যদি টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেশন করি তাহলে P2 টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে 3, তার ওয়েটিং টাইম প্লাস তার বার্স টাইম, তার মানে সে 0 হচ্ছে তার ওয়েটিং টাইম এবং 3 হচ্ছে বার্স টাইম। ঠিক P1 এর ক্ষেত্রে যদি আমি টার্ন অ্যারাউন্ড টাইম বের করি তাহলে তাকে অপেক্ষা করতে হচ্ছে 24। যদি আমি P4 এর ক্ষেত্রে বলি 26 যদি আমি এটার ক্ষেত্রে যদি বলি তাহলে হচ্ছে কত 36, তাই না? কারণ তাকে তার ওয়েটিং টাইম হচ্ছে 30, তার বার্স টাইম হচ্ছে 6, তার মানে 36। আর P4 এর ওয়েটিং টাইম হচ্ছে 24, তার বার্স টাইম হচ্ছে 2 মানে 26, এটা 3 আর এখানে 1 এরকম। ঠিক আছে, কারণ আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যদি আমরা প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম করতে যাই তাহলে আমাদের শুধু ফার্স্ট কাজ হচ্ছে যে একটা সর্টিং করে নাও, যে প্রসেসগুলো আছে সেটাকে প্রায়োরিটির বেসিসে সর্টিং করে নিয়ে নরমাল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের যে অ্যালগরিদম সেটা চালাই দাও। দেখেন আমাদের এই কাজটাই আমরা এখানে করছি। তাহলে আমাদের আগের মতোই আমরা করছি কি, যে বলতেছি কতগুলো প্রসেস ইনপুট নিব, লিমিট নিয়ে নিয়েছি, তারপর প্রসেস এবং তার বার্স টাইম এবং সাথে প্রায়োরিটি আর একটা ইনফরমেশন নিয়েছি, কারণ এখন আমাদের প্রায়োরিটি লাগবে। ঠিক আছে, এই দেখেন প্রায়োরিটি একটা আমি নিয়েছি। ঠিক আছে, প্রায়োরিটি নিয়েছি এবং তারপরে কি হচ্ছে, আমি জাস্ট এই ফর লুপ দেয়া আমরা যেরকম সর্টিং করি না, সবচেয়ে যেটা ছোট, তার মানে প্রায়োরিটির দিক থেকে যেটা ছোট প্রায়োরিটি বা যার নিউমেরিক ভ্যালু কম সেটা সবার সামনে চলে আসবে। তাহলে আমি দেখেন ফর লুপ i থেকে শুরু করে লিমিট পর্যন্ত চালাই দিছি। প্রথমে ধরে নিলাম যেটা i এর মান যেটা 0, সেটাই মনে এই জায়গায় কি স্যার হ্যাঁ লিমিট হচ্ছে যে আপনি কতটা প্রসেস ইনপুট দিবেন। যদি 4টা প্রসেস ইনপুট দেন যেমন আমাদের एग्जांपल, তার মানে লিমিটের মান হচ্ছে 4। এই যে লিমিটে ইনপুট নিয়েছি, যে এখানে বলতেছি ইন্টার টোটাল নাম্বার অফ প্রসেস, এটাকে আমি লিমিট নামক ভেরিয়েবলের মধ্যে লিমিট দ্বারা এই করছি ভেরিয়েবল। হ্যাঁ, তাহলে আমাদের এই জায়গায় আমাদের কাজ হচ্ছে কি সবচেয়ে স্মলেস্ট যেটার প্রায়োরিটি সেটাকে খুঁজে বের করা। তাহলে স্মলেস্ট প্রায়োরিটির জন্য আমাদের কি করতে হবে, প্রায়োরিটির যে অ্যারে সেই
অ্যারে থেকে সবচেয়ে স্মলেস্ট নাম্বার খুঁজে বের করতে হবে। তাহলে স্মলেস্ট নাম্বার খুঁজে বের করার নিয়ম তো আমরা জানি। কি হচ্ছে আমাদের স্মলেস্ট নাম্বার যে আমরা খুঁজে বের করি কিভাবে? মনে করেন এরকম ভাবে একটা নাম্বার আছে 1 2 3, এটাকে সিলেকশন সর্ট বলে। এটা মনে করেন 0 ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, এটা এরকম। তার মনে করেন এটার প্রায়োরিটি মনে করেন সাপোজ 4, এটা 3, এটা 1, এটা মনে করেন 2। তাহলে আমাদের প্রায়োরিটি যদি খুঁজে বের করি আমরা ধরে নেই যে আমাদের 4 যে নাম্বারটা সেটাই হচ্ছে কি সবচেয়ে ছোট নাম্বার। তারপর আমি করি কি এই 3 এর সাথে কম্পেয়ার করে দেখি, যদি দেখি যে এর থেকেও 4 এর থেকে ছোট আছে তাহলে আমি ধরে নেই যে স্মলেস্ট হবে। তখন এই স্মলেস্ট নামে একটা ভেরিয়েবল থাকে আমাদের কাছে, এস দিলাম। আমি ধরে নেই এস এর মান হচ্ছে 4, মানে এস কে আমি পরের যে পজিশনের সাথে কম্পেয়ার করে দেখি যে এর থেকে ছোট আছে কিনা। যদি ছোট থাকে তার মানে আমার স্মল 4 চেঞ্জ হয়ে যাবে 3। এখন আমি 3 কে তার পরের সাথে কম্পেয়ার করব, এর সাথে ছোট আছে কিনা, আছে, তার মানে 3 মান চেঞ্জ হয়ে যাবে 1। এরপর একে এর সাথে কম্পেয়ার করে দেখবো যেন 1 এর থেকে ছোট নেই, তার মানে স্মলেস্ট হচ্ছে 1 টাই। এবং এইটাকে আমরা করি কি সবার সামনে নিয়ে আসি। তো আমরা সামনে নিয়ে আসি বলতে আমরা করি কি এইটাকে এই জায়গায় দিয়ে দেই আর এই 4টাকে এখানে দিয়ে দিই, তাহলেই তো আমার স্মলেস্টটা সবার সামনে চলে আসছে। এটাকে বলা হয় সিলেকশন সর্ট, তাই না? তো এখানে আমরা সেই সিলেকশন সর্টটাই অ্যাপ্লাই করেছি। দেখেন যে প্রথমে আমি ধরে নিলাম যেহেতু ফর লুপ আমি 0 থেকে শুরু করছি, i এর মান 0, তার মানে আমি ধরে নিলাম 0 পজিশনটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত পজিশন, মানে স্মলেস্ট পজিশন। তারপর আমি আরেকটা ফর লুপ চালিয়ে দিলাম, সেটা করলাম কি i+1 থেকে, তার মানে এই 1 নাম্বার ঘর থেকে শুরু হয়ে গেল, যাবে কত পর্যন্ত, লিমিট পর্যন্তই। তারপর আমি কি চেক করতেছি যে আমি যেটা নতুন যেটা ধরছি সেইটা ছোট না আগের যেটা আমি ধরছি সেইটা ছোট, অর্থাৎ 0 নাম্বার পজিশনটা ছোট না 1 নাম্বার পজিশন, অর্থাৎ 4 ছোট না 3 ছোট। যদি এমন হয় যে আমার আগে যেটা ধরছি তার থেকেও ছোট, পরেরটা তার থেকেও ছোট, তাহলে পরেরটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত পজিশন। ঠিক আছে, দিয়ে জাস্ট এই পর্যন্ত আমি এই কাজটাই করছি। ঠিক আছে, এই কাজটা করা যখন হয়ে গেছে, কাঙ্ক্ষিত পজিশন যখন ফর লুপ থেকে পেয়ে গেছি, তখন আমি করছি কি সুইচ করছি, তাই না? তো এখন এখানে শুধুমাত্র প্রায়োরিটির যে ঘরগুলো, সেই প্রায়োরিটি ঘরগুলো সুইচ করলে তো হবে না, সেই পজিশনের বার্স্ট টাইম এবং প্রসেসগুলো সুইচ করতে হবে, তাই না? মনে করেন এই যে একটু আগে যদি এখানে বলি আমি, মনে করেন আপনি বলতেছেন যে ঠিক আছে এই যে আপনার প্রায়োরিটি আপনি পাইছেন এইটা হচ্ছে স্মলেস্ট, তাহলে এইটাকে আপনি 1 নাম্বারের জায়গায় নিয়ে আসবেন আর 2টাকে পরে দিবেন। তাহলে আপনি প্রায়োরিটি সুইচ করলেন, কিন্তু এই দিকের যে বার্স্ট টাইম এগুলোকেও তো সুইচ করতে হবে, না হলে তো আবার সব গড়বড় হয়ে যাবে। তার মানে বার্স্ট টাইমটাকে আপনার এই 3টাকে এখানে নিতে হবে, 21টাকে এখানে দিতে হবে। ঠিক প্রসেসও P2 কে সামনে নিতে হবে, P1 কে পরে দিতে হবে, তাই না? তো এই কাজটা আমরা এখানে করছি যে দেখেন যে যখন আমার প্রায়োরিটি আমি পেয়ে গেছি স্মলেস্ট প্রায়োরিটি, একটা টেম্প, আমরা জানি যে আমাদের ইন্টারচেঞ্জের জন্য টেম্প নামক একটা ভেরিয়েবল লাগে দুইটা ডাটার মধ্যে। তাহলে আমি কি করছি, প্রায়োরিটিটাকে প্রথমে টেম্পের মধ্যে রাখছি, রাখার পরে যে কাঙ্ক্ষিত যে স্মলেস্ট পজিশন সেটা আমি 1 নাম্বার পজিশনে নিয়ে আসছি, আর টেম্পের মধ্যে যেটা 1 নাম্বার পজিশন ছিল সেইটা আমি ওই যে প্রায়োরিটির যে পজিশনটাকে আমি পাইছি 1 নাম্বার, সেই পজিশনের সাথে শিফট করে দিচ্ছি। ঠিক তেমনি ভাবে এই যে বার্স্ট টাইমটাকে আমি ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, তারপর আমি এই যে প্রসেস আইডিটাকেও সেম ভাবে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি। এটা তো আর আপনাদের দেখানোর কিছু না, তাই না? এই ইন্টারচেঞ্জ করে দেওয়ার পর আমি আগের মতো আমার ওই যে প্রথম ওয়েটিং টাইম ধরে নিচ্ছি 0, তারপর আমি আবার ওই যে ফর লুপ একটা চালাই দিচ্ছি ওয়েটিং টাইম ক্যালকুলেশন করার জন্য, এবং এখানে সাম নিচ্ছি যাতে আমি এভারেজ করতে পারি। এই ঠিক আছে, এরপর বাকিটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতোই। এবং এই ফর লুপের মাধ্যমে এখানে আমি আউটপুট দিয়েছি জাস্ট যে টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেশন করতেছে, তার মানে টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে বার্স্ট টাইম প্লাস তার ওয়েটিং টাইম। ঠিক আছে, বুঝতে পারছেন? এই হচ্ছে আপনাদের প্রায়োরিটি শিডিউলিং নন প্রিমিটিভ ভার্সন। এখন আর একটা প্রবলেম দেখে আমি আর কি শেষ করে দিব। এখানে আমাদের অ্যালগরিদম ছিল মোটামুটি 4টা: ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, শর্টেস্ট জব ফার্স্ট, প্রায়োরিটি শিডিউলিং এবং রাউন্ড রবিন, তাই না? রাউন্ড রবিন শিডিউলিং এর কাজটা হচ্ছে কি, রাউন্ড রবিন শিডিউল কি প্রিমিটিভ না নন প্রিমিটিভ ভার্সন বলেন দেখি, বলতে পারবেন? রাউন্ড রবিনের কি প্রিমিটিভ ভার্সন নন প্রিমিটিভ ভার্সন বা দুইটা ভার্সনই হয় কিনা? স্যার বোঝা যাচ্ছে না কথা। না স্যার। এখন কথা শোনা যায় না আমার? জি স্যার, শোনা যায় তো। আচ্ছা, তো বললাম যে আমাদের যে রাউন্ড রবিন শিডিউলিং, যেখানে প্রত্যেকটা প্রসেসের জন্য সমান সময়ে নন বরাদ্দ থাকে। প্রিমিটিভ। হ্যাঁ, এটা নন প্রিমিটিভ হবে, কারণ এখানে সে শুধুমাত্র টাইম স্লাইস, আপনি যেটা কোয়ান্টাম বলবেন, টাইম স্লাইস বলবেন, সেই পরিমাণ টাইম সে সবাইকে বরাদ্দ দিবে, সে কার প্রায়োরিটি কত এসব দেখবে না। বাট আর একটা অ্যালগরিদম আছে যেটাকে আমরা বলতেছি শর্টেস্ট জব ফার্স্ট, সেক্ষেত্রেও আমাদের দুই ধরনের ভার্সন, একটা প্রিমিটিভ ভার্সন হয়, একটা
নন প্রিমিটিভ ভার্সন। এতক্ষণ পর্যন্ত যেহেতু একটা অ্যালগরিদমের আমরা নন প্রিমিটিভ দেখলাম, এটার প্রিমিটিভ ভার্সনটা কিরকম হয় এটা আমরা দেখার চেষ্টা করি। ওকে, আপনাদের গত ক্লাসেরই লেকচার সেখানে আমাদের একটা আছে কি শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগরিদম। তো যদি আপনারা ক্লাস নেন একটু রিক্যাপ করি। শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগরিদমের ক্ষেত্রে কিভাবে কাজ করতো, আমাদের কিছু প্রসেস থাকবে, আগের মতোই কিছু বার্স্ট টাইম থাকবে, বাট এখানে যেহেতু নাম দেখেই দেখতেছেন যে শর্টেস্ট জব ফার্স্ট, অর্থাৎ যে প্রসেসটার জন্য কম সময় লাগবে সেটাকে, অর্থাৎ ছোট প্রসেস যেটা বা যার এক্সিকিউশন টাইম কম সেটাকে এসে আগে এক্সিকিউশনে পাঠাবে, এরপরে যার কম তাকে পাঠাবে, এরকম সিরিয়ালি। তার মানে এক্ষেত্রে এর প্রায়োরিটিটাই হচ্ছে তার বার্স্ট টাইম বেসিসে, যার বার্স্ট টাইম কম তার প্রায়োরিটি বেশি, যার বার্স্ট টাইম বেশি তার প্রায়োরিটি কম, তাই না? রিভার্স প্রসেস, অর্থাৎ প্রায়োরিটি নাম্বার যদিও এখানে দেওয়া নাই, কিন্তু এখানে কাজ হয় মূলত প্রায়োরিটিটা নির্ধারিত হয় তার বার্স্ট টাইম বেসিস। তো এক্ষেত্রে যদি আপনার একটা এক্সাম্পল দেখেন, একটা এক্সাম্পল P1 দেওয়া আছে, P2 আগের মতোই আর কি, ওই এক্সাম্পলটাই নেওয়া হয়েছে। এক্ষেত্রে আমরা দেখতেছি সবচেয়ে ছোট বার্স্ট টাইম কার, আমাদের P4 এর, তার মানে আমাদের P4 হবে সবার আগে কাজ, ঠিক আছে? এর পরের কার কাজ হবে? P2 স্যার। কারণ এর পরের বার্স্ট টাইম P2 কম, P2 কাজ আগে হয়ে যাচ্ছে, এটাও চলে গেল। এর পরে বার্স্ট টাইম কার কম? P3 বার্স্ট টাইম কম। এর পরে বার্স্ট টাইম কার? P1 এর। P1 এরকম ভাবে এক্সিকিউশন হবে, এবং এরকম ভাবে এক্সিকিউশন হচ্ছে কি, মানে কি এটা সিরিয়ালি এক্সিকিউশন আছে, কোথাও মাঝপথে অন্য কেউ এসে হ্যাম্পার করলেও এটাকে ছাড়ার আর সে প্রসেস কোন একটা প্রসেসকে রানিং অবস্থায় বের করে দিচ্ছে না, এটাকে বলা হচ্ছে নন প্রিমিটিভ ভার্সন। বাট এটার আবার একটা প্রিমিটিভ ভার্সনও হতে পারে। কিরকম ভার্সন? মনে করেন সাপোজ যে আপনি যখন P4 কে এক্সিকিউশন করতেছিলেন, এই অ্যালগরিদমে অ্যারাইভাল টাইম চিন্তা করিনি, যদি অ্যারাইভাল টাইম সহ চিন্তা করি, আপনাকে একটু দেখাই অ্যারাইভাল টাইমের এক্সাম্পল একটা। মনে করেন যে এটার আপনি অ্যারাইভাল টাইম চিন্তা করতেছেন, মনে করেন এইরকম ভাবে আপনার অ্যারাইভাল টাইম দেওয়া আছে, ঠিক আছে? এরকম ভাবে একটা প্রসেসের অ্যারাইভাল টাইম আপনার দেওয়া আছে। তার মানে এখানে কি জিনিস আছে, এতক্ষণ পর্যন্ত সবগুলো এক্সাম্পলে কিন্তু আমি ধরে নিয়েছি যে আমার সিস্টেমের মধ্যে প্রসেস আছেই, কিন্তু বাট প্রসেস তো রানিং অবস্থায় অন্য আরেকটা প্রসেস আসতে পারে। তো অ্যারাইভাল টাইম নিয়ে এখন যদি আমি দেখি, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, অ্যারাইভাল টাইমের একটা ব্যাপার আছে। অবশ্য প্রায়োরিটি শিডিউলিং বা প্রিমিটিভ ভার্সন করতে গেলে অ্যারাইভাল টাইম আমাদের ক্যালকুলেশন করতেই হবে, সার্ভিস টাইম আপনার দরকার নাই জানার, সেটা বাদ দেন। তাহলে আমাদের তিনটে জিনিস, একটা হচ্ছে এক্সিকিউশন টাইম দেওয়া আছে, একটা P0 প্রসেসর 5, পরে 3, পরে 8, পরে 6, এবং এর অ্যারাইভাল টাইম দেওয়া আছে 1 0 1 2 3, তাই না? তাহলে এখন এক্ষেত্রে যেটা হচ্ছে, মনে করেন প্রিমিটিভ ভার্সনে কি হচ্ছে, মনে করেন আপনারা যদি নরমালি যদি আপনি 0 টাইম থেকে শুরু করেন, আপনি দেখতেছেন যে আপনার সিস্টেমের মধ্যে শুধুমাত্র যখন টাইম 0 তখন সিস্টেমের মধ্যে শুধুমাত্র একটাই প্রসেস আছে, সেটা হচ্ছে P0, তার মানে সে P0 এর কাজ শুরু করে দিল। P0 এর কাজ যখন শুরু করে দিল, যখন 1 ন্যানো সেকেন্ড যখন শেষ করে ফেলো, তখন 1 ন্যানো সেকেন্ড পরের টাইম আর বাদ বাকি থাকবে কত? আর 4 ন্যানো সেকেন্ড, তাই তো? যখন 4 ন্যানো সেকেন্ড তখন দেখতেছে সিস্টেমের মধ্যে আরেকটা প্রসেস চলে আসছে। কি আসছে? অর্থাৎ যখন 1 টাইম হয়ে গেছে, সিস্টেমের মধ্যে কি আসছে? 3 নামে আরেকটা প্রসেস চলে আসছে। এখন এর বার্স্ট টাইম আছে 4 আর এর বার্স্ট টাইম 3, তাহলে এখন প্রায়োরিটি কার বেশি? P1 এর বার্স্ট টাইম কম, অথচ P0 কিন্তু আমার এখনো শেষ হয়নি। P0 মাত্র 1 ন্যানো সেকেন্ড কাজ হয়েছে বা 1 মিলি সেকেন্ড কাজ হয়েছে, কিন্তু 1 মিলি সেকেন্ড কাজ হওয়ার পর এখন 4 মিলি সেকেন্ড বাকি আছে। আবার যখন এটা 0 মিলি সেকেন্ডে করছে তখন যদি সিস্টেমে আর কোনো প্রসেস ছিল না, বাট 1 মিলি সেকেন্ড পরে আবার কি P1 একটা প্রসেস চলে আসছে, সেটা দেখতেছে আবার বার্স্ট টাইম কম। তার মানে বার্স্ট টাইম যেহেতু কম, তার প্রায়োরিটি বেশি, তখন সে করবে কি, এই P0 থেকে সে 4 ন্যানো সেকেন্ড টাইম বাকি রেখে এটাকে সুইচ করে সিস্টেমের মধ্যে P1 কে নিয়ে আসবে। এই যে একটা রানিং প্রসেসকে সে বের করে দিল, দিয়ে আরেকটা প্রসেসকে নিয়ে নিল প্রায়োরিটি কনসিডার করে, এই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের প্রিমিটিভ ভার্সন। স্যার এক্ষেত্রে যদি আপনার স্যার ওই যে ওইটা যদি P4টা যদি না 3 হইতো, এটাও 3 স্যার, দুইটাই 3, তখন সেই ক্ষেত্রে কোনটা আগে করবে? মনে করেন সাপোজ এইখানে ফুল আছে 4, ঠিক আছে, আর তার মানে এটা 1 সেকেন্ড পর তাহলে কাজ হয়ে গেল 3, তাই না? এটাও 3 এইটাও 3, যদি দুইটাও 3 হয় তাহলে সে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম অ্যাপ্লাই করবে, অর্থাৎ যেহেতু P0 আগে আসছে, P0 যেহেতু আগে আসছে, P0 এর কাজ সে কন্টিনিউ করে যাবে। জি স্যার। এই হচ্ছে আমাদের অ্যালগরিদম। এখন দেখেন যে অ্যালগরিদমের ক্ষেত্রে
কোড ইমপ্লিমেন্ট করার আগে আমাদের দেখতে হবে যে অ্যালগরিদমটাকে আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। কোড লেখা সহজ, আগে হচ্ছে লজিক ডেভেলপ করতে হবে। তাহলে লজিক ডেভেলপের ক্ষেত্রে যদি দেখেন যে আমি যদি তার মানে আমার কি করতে হচ্ছে, প্রত্যেকবার এই প্রিমিটিভ ভার্সনে যেহেতু প্রত্যেকবার 1 সেকেন্ড কাজ করার পরপরই কোনো একটা প্রসেসের এক্সিকিউশন টাইম কমে যাচ্ছে 1 করে, আবার নতুন আর একটা প্রসেস আসার ছোট প্রসেস আসার পসিবিলিটিও তৈরি হচ্ছে। তার মানে এখানে প্রত্যেক সেকেন্ডে বা প্রত্যেক টাইম পরপরই, টাইম 0, টাইম 1, এরকম টাইম 3, প্রত্যেক টাইম পরপরই আপনার কি করতে হবে, চেক করতে হবে যে সিস্টেমে দুইটা জিনিস চেক করতে হবে। একটা হচ্ছে যে সিস্টেমে নতুন কোনো প্রসেস আসছে কিনা, আর যদি প্রসেস এসে থাকে তাহলে এখন পর্যন্ত যে প্রসেসগুলো আসে তার মধ্যে সবচেয়ে ছোট বার্স্ট টাইম কার, তাই না? একটা জিনিস চেক করতে হবে, যেমন আপনি 0 টাইমে ছিলেন, আপনি চেক করলেন সিস্টেমের মধ্যে কে আছে, তখন শুধুমাত্র P0ই আছে এবং তার বার্স্ট টাইম যদি একটাই প্রসেস, আপনি এটাকে এক্সিকিউশন করবেন। এরপর P0 এক্সিকিউশন 1 মিলি সেকেন্ড হওয়ার পর P0 আপনার 1 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ড ধরে এক্সিকিউশন হওয়ার পর আপনি আবার চেক করতেছেন এখন সিস্টেমে কেউ আসছে কিনা। এখন দেখতেছেন সিস্টেমের মধ্যে আপনার P1 নামে একটা প্রসেস চলে আসছে, আর এটার এক্সিকিউশন অলরেডি হয়ে 4 হয়ে গেছে। তাহলে এখন আপনি P1 প্রসেস যদি চলে আসছে, এখন আপনি চিন্তা করবেন আপনার সিস্টেমে যে এখন দুইটা প্রসেস আছে এর মধ্যে সবচেয়ে শর্ট টাইম কোনটা, শর্ট বাস টাইম আছে যেহেতু P1, তাহলে এখন আপনাকে P1 এ নিয়ে আসতে হবে। সরি, এখন আপনার যাইতে হবে P1 প্রসেসের মধ্যে। এরপর তার মানে এখন আপনার এটা 0তম সেকেন্ড, এটা 1 সেকেন্ড পার হয়ে 2তম সেকেন্ডে চলে এসেছে। তাহলে 2তম সেকেন্ডের শুরুতে আবার আপনাকে চেক করতে হবে আপনার সিস্টেমে কোনো প্রসেস আসছে কিনা, এবং প্রসেস এসে থাকলে সবগুলো প্রসেসের মধ্যে সবচেয়ে ছোট টাইম বার্স্ট টাইম কোনটা। দেখতেছেন সিস্টেমে P2 প্রসেস আসছে এবং P2 প্রসেসের বার্স্ট টাইম হচ্ছে তাহলে কত, 2, আর এটা যদি 1 হয়ে গেছে, এখানে আছে বাকি আর 2 আর এটা 8। তার মানে একটার 4, একটার 2, একটার 8 লাগবে। তার মানে ছোট কোনটা, P1। তার মানে P1 কে সে কন্টিনিউ করবে সেকেন্ড টাইমের মধ্যে। আবার যখন সে থার্ড টাইমে আসবে তাহলে P1 কন্টিনিউ করলে এখানে থাকবে কত, 1। আবার যখন থার্ড আসবে সে আবার চেক করবে সিস্টেমে কোনো প্রসেস আসছে কিনা, হ্যাঁ আসছে, P3 একটা প্রসেস এবং তার বার্স্ট টাইম হচ্ছে 6। তাহলে এখন সিস্টেমে যতগুলো বার্স্ট টাইম আছে, একটার বার্স্ট টাইম বাকি আছে 4, একটার 1, একটার 8, একটার 6। তার মানে বাকি আছে কার, 1 এর কম। তার মানে আবার সেখানে P1 কে এক্সিকিউশন নিল, আবার পরপর স্যার 3 বারই P1 কে করলো আর কি, P1 কে পেয়ে যাচ্ছে। এরপর আবার আপনি মনে করেন যখন চতুর্থতম সেকেন্ড আসবে সিস্টেমের মধ্যে দেখবেন নতুন কিছু আসছে কিনা, না নতুন কিছু আসে নাই তো আর সিস্টেমে, নতুন কিছু আসে নাই। নতুন কিছু যেহেতু আসে নাই তাহলে এইটাও এক্সিকিউশন হয়ে 0 হয়ে গেছে, তার মানে এটার কাজ শেষ। তাহলে বাদ বাকি আছে কোনটা, 3টে। তার মধ্যে একটার বার্স্ট টাইম বাকি আছে 4, একটার 8, একটার 6। তার মানে সবচেয়ে কম কোনটা, P0। তার মানে এই 4th ন্যানো সেকেন্ডেও P0 করবে। এরপর পঞ্চম সেকেন্ডে সে আবার চিন্তা করবে সিস্টেমে নতুন কোনো কিছু আসছে কিনা, নতুন কোনো প্রসেস আসে নাই এবং এখন যতগুলো প্রসেস আছে তার মধ্যে টাইম কম হচ্ছে P03। তার মানে আবার কে P0 কে এক্সিকিউশন করবে। P0 যখন এক্সিকিউশন হয়ে যাবে তাহলে এটা কেটে হয়ে যাবে তার টাইম 2। আবার এই প্রসেস করবে, দেখবে যে আবার P0 কেই পাবে। আবার যখন প্রসেস করবে মানে প্রত্যেকবার প্রত্যেক টাইম পরেই, অর্থাৎ প্রত্যেক টাইম পরে মানে আমরা তো এখানে টাইমটাকে ফর লুপের মাধ্যমে ধরবো, টাইম 0, টাইম 1। তার মানে প্রত্যেক ফর লুপের মাধ্যমেই টাইম 0 এক করে বাড়বে আর চেক করবে দুইটা জিনিস, সিস্টেমে নতুন কোনো প্রসেস আসছে কিনা এবং এসে থাকলে যতগুলো প্রসেস এখন সিস্টেমে আছে তার মধ্যে বার্স্ট টাইম কম কোনটা। ঠিক আছে, এরকম ভাবে সে মানে এখানে সে একবারে প্রসেস ওয়াইজ কাজ করবে না, প্রত্যেক সেকেন্ড ওয়াইজ বা প্রত্যেক টাইম ইউনিট ওয়াইজ কাজ করবে। ধারণাটা বুঝতে পারছেন, কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার, জি স্যার, জি স্যার। কনসেপ্ট ক্লিয়ার হলে এটাকে এখন জাস্ট আমরা কোডে ইমপ্লিমেন্ট করে দেখবো যে কোডে আসলে কি হচ্ছে। তাহলে কোডে আমাদের আগের মতই আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, অ্যারাইভাল টাইম নামক একটা অ্যারে নিয়েছি যার মান দিয়েছি 10, এবং এক্ষেত্রে আমি ধরে নিয়েছি যে যেহেতু আমরা ম্যাক্সিমাম অ্যারাইভাল টাইম আমি ধরে নিয়েছি যে সর্বোচ্চ 10টা প্রসেস নিব, তার মধ্যে আমি লাস্ট প্রসেসটাকে রাখছি ম্যাক্সিমাম লিমিট কাউন্ট করার জন্য। অর্থাৎ যদি 10 ইন্ডেক্স হয় তার মানে 0 থেকে 9, তার মানে 9তম যে প্রসেস এটাকে আমি ম্যাক্সিমাম ইন্ডেক্স হিসেবে মানে এটাকে ছাড়াও করা যায়, বাট আমি ধরে নিয়েছি যে এটা হচ্ছে ম্যাক্সিমাম, এর থেকে বড় আর হইতে পারবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রসেস এবং এর বার্স্ট টাইম একটা ইনফিনিট টাইম। এটাকে যদি আমি 9900 সামথিং ধরে নিয়েছি ইনফিনিট টাইম, তার মানে আরেকটা নিচ্ছি আমরা বার্স্ট টাইম, আর একটা হচ্ছে টেম্পোরারি একটা ভেরিয়েবল নিয়েছি।
যে বার্স্ট টাইম তো প্রত্যেকবারে আমার কমে যাচ্ছে, তাই না? যখনই একটা প্রসেস এক্সিকিউশনে যাচ্ছে বার্স্ট টাইম কমে যাচ্ছে, তাহলে আমাদের বার্স্ট টাইম এর মধ্যে তো সবসময় কমা ভ্যালুটাই থাকবে, কিন্তু অ্যাকচুয়াল বার্স্ট টাইম যখন আমি টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেট করবো তখন তো আমার অ্যাকচুয়াল বার্স্ট টাইমটা লাগবে। অ্যাকচুয়াল বার্স্ট টাইম তাহলে তো ওভাররাইট হয়ে যাবে, তাই না? এই জন্য অ্যাকচুয়াল বার্স্ট টাইমটাকে আলাদা করে রাখার জন্য আমি এবার টেম্প নামক আরেকটা অ্যারে নিয়েছি যেখানে অ্যাকচুয়াল বার্স্ট টাইমটা থাকবে, আর এই বার্স্ট টাইমটা প্রত্যেকবার প্রসেস এক্সিকিউশন হওয়ার সাথে সাথে কমতে থাকবে প্রত্যেকটা প্রসেসের জন্য। তারপর এরকম কিছু ভেরিয়েবল নিয়েছি, আর এখানে লিমিট নামক আগের মতো একটা ভেরিয়েবল, সর্বোচ্চ কয়টা দিতে চান, যদি 4টা দেই তাহলে 4টা প্রসেসের জন্য 4 লিমিট। আর এরপর বলতেছে ইন্টার প্রসেস ডিটেইলস, তার মানে আমি যদি 4টা প্রসেসে 4টা প্রসেস 0 থেকে 3 পর্যন্ত 4টা প্রসেসের ডিটেইলস কি কি নেব, একটা অ্যারাইভাল টাইম নামক ভেরিয়েবলের মধ্যে অ্যারাইভাল টাইম নেব, বার্স্ট টাইম নামক ভেরিয়েবলের মধ্যে বার্স্ট টাইম নেব, এবং এই বার্স্ট টাইমটা যেটা নিচ্ছি প্রত্যেকটা প্রসেসের বার্স্ট টাইম আমি আবার টেম্প নামক আরেকটা অ্যারের মধ্যে রেখে দিচ্ছি। কি কারণে রেখে দিচ্ছি সেটা তো বললামই একটু আগে। তারপর আমি ধরে নিলাম যে যেহেতু লাস্ট বার্স্ট টাইমটা হচ্ছে সর্বোচ্চ লাস্ট বার্স্ট টাইম মনে করেন 9, 0 থেকে 10 পর্যন্ত 9, এবং এটার মান 999, মানে হচ্ছে এটা মানে ম্যাক্সিমাম বার্স্ট টাইম, আর এর থেকে আর বার্স্ট টাইম হতে পারবে না, 0 থেকে বেশি এবং এর থেকে কম হতে হবে। তার মানে এখন আমাকে শুরু হতে হয় যে আমি কম্পিউটারের টাইম গণনা করব, তাহলে কম্পিউটারের টাইম কতক্ষণ হইতে পারে, 4টা প্রসেসের জন্য 4 বার টাইম হইতে পারে, তাই না? যদি প্রসেস 5টা হয় 5টা, 10টা হলে 10টা, 0 1 2 3 এরকম ভাবে আপনি 10 বার চেক করবেন, তাই তো? তাহলে এখন দেখেন আমি টাইম 0 থেকে কাউন্ট করতে যাবে কতক্ষণ পর্যন্ত, লিমিট না হওয়া পর্যন্ত। প্রথমবারই ধরে নিলাম যে স্যার এই জায়গায় 9 সমান সমান এই জায়গায় 999, মানে এটা কি একটাই সংখ্যা বোঝাইছে এটাকে? এটাকে একটাই সংখ্যা না, এটা হচ্ছে এই বার্স্ট টাইম 9, মানে হচ্ছে যে আমাদের এই অ্যারেটা তো হচ্ছে 10 সাইজের একটা অ্যারে, 10টা তার মানে লাস্ট লোকেশনটা হচ্ছে 9তম লোকেশন, তাই তো? 0 থেকে 9। জি স্যার। সেই 9 এর ঘরে আমি কত রেখে দিছি, 4টা 9, মানে এটা বোঝাচ্ছে যে এর থেকে বড় আর হবে না 0, মানে প্রত্যেকটার বার্স্ট টাইম হয় 0 হবে, আর নতুবা এটা ম্যাক্সিমাম, এর থেকে বড় করা যাবে না, এটা মানে ম্যাক্সিমাম লিমিট চেঞ্জ করার জন্য, চেক করার জন্য, ঠিক আছে? জি স্যার। এটা না দিলেও সমস্যা নেই। ওকে, তারপর আমরা করলাম কি, ধরে নিলাম যে আমার এই 9টাই হচ্ছে স্মলেস্ট সাইজ, এর থেকে ছোট আর সম্ভব না, মানে আমার টার্গেট হচ্ছে কি স্মলেস্ট ইয়েটা খুঁজে বের করা, কার বার্স্ট টাইম সবচেয়ে কম আছে বা কোন লোকেশনের বার্স্ট টাইম সবচেয়ে কম সেটা খুঁজে বের করা। এই যে এটাকে যদি অ্যারের মতো করে চিন্তা করি তাহলে আমার এখানে বের করার উদ্দেশ্য হচ্ছে যে এইটা মনে করেন 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এটা 3 ইন্ডেক্স সবগুলো। তাহলে এখান থেকে আমার এই ইন্ডেক্সটা খুঁজে বের করা দরকার যে ইন্ডেক্সের বার্স্ট টাইম সবচেয়ে কম। তাহলে এখন যেহেতু পার্ট টাইম এটা 0 অবস্থায়, এই অবস্থায় বার্স্ট টাইম 0 ইন্ডেক্সের সবচেয়ে কম, তাই না? আবার যখন এই সেকেন্ড টাইম পর্যন্ত যখন আসবে তখন দেখা যাবে যে এর বার্স্ট টাইম সবচেয়ে কম, তার মানে তোর লোকেশনটা হচ্ছে কত, 1তম লোকেশন, এটা বুঝাইছি আর কি। তাহলে দেখেন আমি ধরে নিলাম প্রথমে হচ্ছে কত আমাদের স্মলেস্ট টাইম 9, আই থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলোকে বারবার চেক করব। কি করতে করতেছি, ইফ অ্যারাইভাল টাইম আই, তার মানে ফার্স্ট যে অ্যারাইভাল টাইম সেটা চিন্তা করতেছে, তার আমাদের ফার্স্ট অ্যারাইভাল টাইম কত ছিল, 0 না? এই एग्जांपलটা একটু মাথায় রাখেন, তাহলে ফার্স্ট অ্যারাইভাল টাইম ছিল কত, 0। P0 প্রসেসের ফার্স্ট অ্যারাইভাল টাইম 0, তার মানে বলতে পারি আমাদের এখানে হচ্ছে সে ওইটাকে एग्जांपल শর্ট দিলে এটার মান হচ্ছে 0। ইজ লেস দেন এর ক্ষেত্রে টাইম, এই টাইম মানে কত, এই ভেরিয়েবল টাইম কত, এখন টাইম হচ্ছে 0। তার মানে আমি এই টাইমটা হচ্ছে কম্পিউটারের টাইম, আর এই টাইমটা হচ্ছে প্রসেসের অ্যারাইভাল টাইম। তার মানে আমি কম্পিউটারের যখন 0তম টাইম সেই টাইমে চেক করতেছি যে 0তম টাইমের সমান অথবা ছোট কোনো অ্যারাইভাল টাইম আছে কিনা। তো মাইনাস তো আর অ্যারাইভাল টাইম হতে পারে না, হয় 0তম থেকে ছোট বা সমান 0ই হইতে পারে। তার মানে আমি পাইছি সিস্টেমের মধ্যে একটা 0। এবং আর একটা জিনিস চেক করতে হবে কি, তার বার্স্ট টাইমটা চেক করতে হবে, যে বার্স্ট টাইমটা আমার 0 থেকে এই ম্যাক্সিমাম লিমিটের মধ্যে আছে কিনা। কারণ আপনি যদি ভুল করে একটা রং নাম্বার দিয়ে ফেলেন, এটা না দিলেও সমস্যা নাই, বাট আমি চেক করতেছি বার্স্ট টাইম, এবং বার্স্ট টাইমটা অর্থাৎ এই যে 0তম যে প্রসেস এর বার্স্ট টাইমটা আপনার যে স্মলেস্ট, অর্থাৎ স্মলেস্ট এর মান কত, এখানে 9। স্যার এই জায়গায় যদি আমি 999 যদি আরো কয়েকটা লাগাই দিই তাহলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই ভাই, এই তো অংশটুকু না দিলেও সমস্যা নেই, কিন্তু এটা দেওয়া যে যদি সিস্টেমে কখন আপনি ভুল করে বেশি নাম্বার ইন্টারাপ্ট করে ফেলেন তার জন্য। তাহলে তার মানে এই অংশটুকুর মান হচ্ছে তাহলে কত, স্মলেস্ট বার্স্ট 9, যেহেতু এখানে 9, তার মানে এর ভ্যালু, এই পুরোটার ভ্যালু হচ্ছে তাহলে কত, এই যে 999, 4টা 9, 999, ঠিক আছে? ভ্যালু এবং কার মধ্যে থাকতে হবে, এবং কার থেকে ছোট হইতে হবে, এবং এই 0 থেকে বড়। তার মানে
আপনার সিস্টেমের মধ্যে এখন কোনো প্রসেস আসছে কিনা, কারণ আমার কম্পিউটারের টাইম এখন 0, এই টাইমের মধ্যে সিস্টেমে 0 অ্যারাইভাল টাইম নিয়ে কোনো কিছু আসছে কিনা, এবং সেটা আমার এই 0 থেকে তার বার্স্ট টাইমটা, এক্সিকিউশন টাইমটা 0 থেকে বড় এবং 9999 থেকে ছোট কিনা। যদি হয় তার মানে সেটাই হচ্ছে আমার কি সবচেয়ে ছোট স্মলেস্ট টাইমের বা স্মলেস্ট বার্স্ট টাইম। তার মানে তার থেকে তো ছোট আর কিছু নাই, তাহলে স্মলেস্ট বার্স্ট টাইম সেটাই। তাহলে স্মলেস্ট বার্স্ট টাইম যদি সেটাই হয়, তাহলে আমি কি করব, তাকে যেহেতু এক্সিকিউশনে দিব, তার মানে সেটার বার্স্ট টাইম 1 কমাই দিতে হবে আমার। তা আমাদের যে এক্সাম্পল আছে সেই এক্সাম্পলে যদি আমি যাই, এক্সাম্পলে দেখতেছি আমার কত P0 প্রসেসটা হচ্ছে সবচেয়ে ছোট, 0 টাইমের মধ্যে আসছে, এবং এটার বার্স্ট টাইম তাহলে 1 কমে যাবে। যদি একবার এক্সিকিউশন হয়ে গেছে তাহলে 5 থেকে 4 হয়ে যাবে। তাহলে দেখেন এই যে আমি সেই পরের লাইনে যেহেতু স্মলেস্টটা খুঁজে পাইছি, খুঁজে পাওয়ার সাথে সাথে তার আমি বার্স্ট টাইমটা কমাই দিছি। বার্স্ট টাইম যত ছিল তার থেকে আমি 1 কমাই দিছি। আগে তার বার্স্ট টাইম ছিল 5, এখন এটা কমে আলটিমেটলি 4 হয়ে গেল। ঠিক আছে, এরপর আমি চেক করতেছি যে এরপরে আবার চেক করতে হবে যে যদি এখন চেক করতে হবে না, কিন্তু এক সময় তো বার্স্ট টাইম কমতে কমতে একটা তো 0 হয়ে যাবে, তাই না? এটা ছোট, তাহলে 0 যদি হয়ে যায়, 0 হয়ে গেলে তো আর নতুন বার তাকে তো আর চেক করার দরকার নেই। 0 হয়ে গেলে সেটা আমি সিস্টেম থেকে বের করে দিব, এবং তখন তার টোটাল ওয়েটিং টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইম আমি ক্যালকুলেশন করে ফেলি একসাথেই। তাহলে দেখেন যে যদি কখনো বার্স্ট টাইম, যে স্মলেস্ট যেটা আমি চিন্তা করলাম, এর বার্স্ট টাইম যদি কখনো 0 হয়ে যায়, কমতে কমতে 0 হয়ে যায়, তাহলে কি করবো, আমি একটা কাউন্টারের মান বাড়াই দেবো। অর্থাৎ আমার 1 নাম্বার একটা প্রসেস শেষ হয়ে গেছে, কাউন্টারের মান 0 ছিল, এখন 1 বাড়াই দিলে 1 হয়ে যাবে, তার মানে একটা প্রসেস কমপ্লিট। তাহলে কমপ্লিট যদি হয়ে যায়, তার আমাকে এন্ড করে দিতে হবে, শেষের টাইমটা বের করতে হবে। তার শেষের টাইম কত, এন্ডিং টাইম কত। তাহলে এন্ডিং টাইম যখন ক্যালকুলেশন করতে যাব, তখন এন্ডিং টাইম হবে তার বর্তমান যে কারেন্ট টাইম প্লাস তার যে এক্সট্রা, যেহেতু টাইম আমাদের 0 থেকে শুরু হয়েছে, অর্থাৎ 0 প্লাস ও আর কি 1। এখন এন্ডিং টাইম যদি তার 4 হয় তাহলে 4, আর এখানে যদি আমাদের প্রসেস যদি 5 হয় তাহলে তার মানে এন্ডিং টাইম হবে তার 4 প্লাস হচ্ছে 1, তার মানে 5। তার মানে তার ওয়েটিং টাইম হচ্ছে মূলত এই, তার যে ওয়েটিং টাইম প্লাস এন্ড টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, এবং তার যদি আমাদের বার্স্ট টাইম থাকে। বুঝতে পারছেন কি? এটা মনে হয় বুঝতে পারেন। স্যার একবার রিপিট করেন স্যার। আচ্ছা, এই অংশটা পরে আসে, এই অংশটাতে পরে আসে, আমরা আর একটু ইয়া করে দেব। ঠিক আছে, ঠিক আছে, মনে করেন তাহলে আমাদের যদি এই এক্সাম্পলটা নেই, আমাদের এই পজিশন আই এর এই পজিশনটা হচ্ছে কত, আমাদের 0 পজিশন। ঠিক আছে, 0 পজিশন যখন হয়ে গেল, তখন আমাদের এই বার্স্ট টাইম 1 কমে গেল, তার মানে আমাদের ছিল এখানে 5, P0 হয়ে যাবে 4, এবং এই স্মলেস্ট বার্স্ট টাইমটা যেহেতু 0 সমান না, তার মানে এই অংশ আমাদের কাজ করবে না। ঠিক আছে, কাজ না করলে দেখি পরে আর কি আছে। কাজ না করলে কি হচ্ছে, আবার ফর লুপ ঘুরবে। তাহলে আবার যদি ফর লুপ ঘুরে, এখন টাইমের মান হয়ে যাবে কত, 1। তার মানে এইখানে আমাদের এই টাইম হয়ে যাচ্ছে 1, এবং আগের মতো অ্যারাইভাল টাইম হয়ে যাবে 0। তার মানে আগের মতো আমাদের যে সিস্টেম আছে, এখন সিস্টেমের কম্পিউটারের টাইম হয়ে যাচ্ছে 1 যখন চেক করবে, তখন সিস্টেমের মধ্যে কয়টা প্রসেস আসছে, 2টা প্রসেস। একটা টার্ন অ্যারাউন্ড টাইম হয়ে গেছে কত, 2টা প্রসেস যখন আসছে, তখন দেখেন আমাদের প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে। একটা 3 হয়ে গেছে স্যার। তার মানে এই টাইম হয়ে যাচ্ছে আমাদের 1, আর আমাদের প্রথমে আই এর মান যখন 0, তার মানে অ্যারাইভাল টাইম এখানে হচ্ছে 0। ঠিক আছে, এর অ্যারাইভাল টাইম হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের 1 থেকে ছোট আছে কিনা, আছে, তাই তো? 1 থেকে ছোট 0 স্যার, ছোট আছে সিস্টেম। তারপর বার্স্ট টাইম আমি দেখতেছি কার, প্রথমটার বার্স্ট টাইম কত ছিল, 5 ছিল। এখন কি 5 আছে, আর এখন কমে আছে 4, কিন্তু 4। তাহলে এই বার্স্ট টাইমটাকে আমাদের স্মলেস্ট যেটা বার্স্ট টাইম আগে কত ছিল, স্মলেস্ট ইউনিট ছিল আমাদের 1, তার মানে স্মলেস্ট বার্স্ট টাইম ছিল তার 4ই, সরি 5, হ্যাঁ 4ই ছিল। 4-এর থেকে আমার এখন কি ছোট, কি এটা আছে না, সমান হচ্ছে না, তার মানে এই অংশটা কাজ করবে না। কাজ না করলে কি আবার আই এর মান বেড়ে কত হবে, 1 বেড়ে যাবে, 1 হয়ে গেছে। 1 যখন হয়ে যাবে, তার মানে এই ইন্ডেক্সটা হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে সেকেন্ড যে প্রসেস, তার অ্যারাইভাল টাইম কত, 1, তাই কি না? জি স্যার। তাহলে 1 কি 1-এর থেকে সমান অথবা ছোট হয়েছে না, সমান, কন্ডিশন ট্রু। এরপর আছে বার্স্ট টাইম হচ্ছে কত, 1 এর বার্স্ট টাইম কত আসছে আমাদের এখানে, 3 যদি হয়ে থাকে, তাহলে 3 এর বার্স্ট টাইম কি 4-এর থেকে ছোট না? ছোট।
আর এদিকে আছে 0 থেকে বড়, এইদিকে এই সাইডে আছে 0 থেকে বড়। 0 থেকে তো সবগুলোই বড়ই হচ্ছে, যেহেতু এখানে আমি আর বলতেছি না এই দিকে, ঠিক আছে? এই অংশটা 0 থেকে যদি বড় জন্য আর বলতেছি না, তার মানে যেহেতু 3 এখন বার্স টাইম ছোট, এই লোকেশন কোনটা? এটা এই লোকেশন আছে 1। আই এর মান যখন 1 তখন হচ্ছে যে বার্স টাইম, এই যে এখানে খেয়াল করুন, আই এর মান যখন হচ্ছে 1, এই যে এটা হচ্ছে কি 0, এটা 1 না, তার মানে আই এর মান যখন 1 তখন আমি স্মলেস্ট বার্স টাইম পাইছি। তাহলে স্মলেস্ট বার্স টাইম যদি আমি পেয়ে থাকি, তাহলে আমার এই আই এর মান যে এখন আছে 1, তার মানে স্মলেস্ট এর মান হয়ে যাবে কত? 1। তার মানে স্মলেস্ট এর মান যদি হয় 1, তার মানে এখানে মান হয়ে যাবে কত? 1, তাই না? তার মানে মানটা কমবে কার? 1 নাম্বার ইন্ডেক্সিং এ যা আছে তার বার্স টাইম 1 কমে যাবে, তাই না? রানিং যে প্রসেসটা থাকবে। হ্যাঁ, তাহলে 1 নাম্বার ইন্ডেক্সিং আছে কি P1, তাহলে P1 এর বার্স টাইম ছিল 3 হয়ে যাবে এখন কত? 2। জি স্যার। 1 যেহেতু কমে যাবে 2 হয়ে যাবে, সেই কাজটা এখানে মূলত হয়েছে, ঠিক আছে? এইরকম ভাবে যখন P1 এক্সিকিউশন, তার মানে P0 একবার 1 ইউনিট টাইম এক্সিকিউশন করে আমার কি চলে আসলো? P1 এ চলে আসলো। এরপরে আবার চিন্তা করেন, মনে করেন এই অংশ তো কাজ করবে না, কারণ এই কোনোটারও বার্স টাইম এখনো 0 হয় না, এই অংশ কাজ করবে না, না করলে কি আবার এই ফর লুপ ঘুরবে। ফর লুপ ঘুরে আই এর মান এখন বের হয়ে যাবে কত? 2। যে এর মান আগের মতো আবার 1 থেকে শুরু হবে, শেষ পর্যন্ত যাবে, তার মানে এখন এই টাইমটা হচ্ছে আমাদের 2। তাহলে 2 যদি হয়, তাহলে আই এর মান প্রথমে যখন হবে 0, তখন তার মানে আছে এখানে যখন আই এর মান 0, তার মানে হচ্ছে 0 নাম্বার প্রসেসের অ্যারাইভাল টাইমও হচ্ছে আমাদের 0। তাহলে 0 নাম্বার প্রসেসের অ্যারাইভাল টাইম যদি 0 হয়, আর এখানে তার বার্স টাইম হচ্ছে আমাদের নতুন বার্স টাইম হচ্ছে কত? 4, আর এখানে স্মলেস্ট বার্স টাইম হচ্ছে কত এখন? 3। তাহলে এই কন্ডিশন কি মিলতেছে? এই অংশ মিলবে না। মিলবে এই অংশ? না, মিলবে না, সরি, নতুন বার্স টাইম কত কমে আসলে 2 হয়ে গেছে। এই অংশ যদি না মিলে, সে আবার ফর লুপ চালায়, ফর লুপ চালায় এখানে হয়ে যাবে কত? আই এর মান 1। আই এর মান যদি হয়ে যায় 1, তার মানে সে চেক করবে যে 1 নাম্বার পজিশনে আর কেউ আসছে কিনা ছোট। তার মানে 1 নাম্বার পজিশনে দেখবে যে 1 নাম্বার পজিশনে P2 আসছে। এরপর এরকম ভাবে আবার যখন যাবে আই এর মান বের হয়ে যাবে 2, দেখবে যে 2 নাম্বার পজিশনে আসবে কেউ আসছে কিনা। তো এই 2 নাম্বার পজিশনে যখন যাবে, দেখবে যে 2 নাম্বার পজিশনে P2 আসছে, কিন্তু এর যে ভ্যালুটা 8, এটাও কি আমাদের স্মলেস্ট থেকে বড়, তার মানে এটাও এক্সিকিউশনে যাবে না। এক্সিকিউশনে যদি না যায়, সরি, এক্সিকিউশনে যদি না যায়, তার মানে এই আই এর মান যখন আমাদের 2, তখন এই অংশটা একবারও এক্সিকিউট হবে না। হবে না, একবারও এক্সিকিউট হবে না। যদি একবারও যদি এক্সিকিউট না হয়, তাহলে স্মলেস্ট এর মান আগের স্টেপে যা ছিল তাই তো থাকবে, তাই না? জি স্যার। তার মানে স্মলেস্ট এর মান আমাদের আগের স্টেপে কত ছিল? আই এর মান কত ছিল আগের স্টেপে? 1। তার মানে স্মলেস্ট আমার এখন 1 নাম্বার যে প্রসেস তাকে ইন্ডিকেট করতেছে। তাহলে এর পরের লাইনে কি হচ্ছে? আবার স্মলেস্ট এর মান 1 কমে যাচ্ছে। তাহলে স্মলেস্ট এর মান আগে কত ছিল? 2, এখন কমে হয়ে যাবে কত? 1। ঠিক তেমনি ভাবে আবার যখন টাইম 3 এর মান বাড়বে, টাইম 3 এর ক্ষেত্রে দেখবেন যে এই অংশটা একটাও কাজ করবে না। যখন টাইম 3 হবে, তখনও এই অংশটুকু একবারও কাজ করবে না, করার কারণে এই স্মলেস্ট এর মান সেমই থাকবে। সেম থাকার কারণে আবার স্মলেস্ট এর মান কমে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক আছে? এখন যখন স্মলেস্ট এর মান যখন 0 হবে, তখন যে তো সমান হইলো না স্যার। এখন যেহেতু স্মলেস্ট এর মান 0 হয়ে গেছে, তার মানে 1 নাম্বার আমাদের যে 1 নাম্বার প্রসেসটা যার বার্স টাইম 3 ছিল, সেটার এক্সিকিউশন শেষ হয়ে গেছে। তার মানে আমাদের এই নিচের অংশটা এখন কাজ করবে। এই নিচের অংশটার কাজ করার মধ্যে কি করতে হবে? তাহলে এখন আপনি যদি খেয়াল করেন, আমাদের নিচের অংশটাতে কি হচ্ছে, যদি একটু ক্যালকুলেশন করে আপনাকে বলি, নিচের অংশটা কি? বার্স টাইম যখন 3 হয়েছে, তাই না? তার মানে এই নিচের অংশটাতে টাইম ছিল কত আমাদের? 3। আর আমাদের সাথে হচ্ছে 1, কারণ আগে 1 ইউনিট কাজ হয়েছে, তার মানে এখানে এন্ডিং টাইম হচ্ছে আমাদের 4 এ গিয়ে শুরু হচ্ছে। কিভাবে? যদি গ্র্যান্ড চার্ট আঁকান এরকম ভাবে, দেখবেন যে প্রথমে কিন্তু P0 প্রসেসে 1 ইউনিট টাইম কাজ করছে, তাই না? জি স্যার। 0 থেকে 1 পর্যন্ত গেছে। তারপরের গুলা P1 কাজ করছে 3 ইউনিট টাইম, 1 থেকে 4 পর্যন্ত। তার মানে P1 শেষ হয়েছে কোথায়? 4 এ গিয়া। 4 এ গিয়ে শেষ হয়েছে না? জি স্যার। এখন আমাদের বের করতে হবে এই যে প্রসেসটা শেষ হয়ে গেল, তার ওয়েটিং টাইম কত। তাহলে আমাদের প্রাথমিক অবস্থায় সবগুলোর ওয়েটিং টাইম আমি 0 ধরে নিয়েছিলাম, তার মানে এইখানে ওয়েটিং টাইম হচ্ছে 0, প্লাস এন্ড এর ভ্যালু হচ্ছে 4, মাইনাস এর অ্যারাইভাল টাইম হচ্ছে 1, মাইনাস এর স্মলেস্ট যেটা টেম্প স্মলেস্ট এর মান কত আমাদের এখন? স্যার স্মলেস্ট তো 1 স্যার।
টেম্প স্মলেস্ট এর মান হচ্ছে আমাদের 0 জিরো জিরো 0, তার মানে আমাদের তার টোটাল ওয়েটিং টাইম হচ্ছে কত আমাদের, সরি 0 না, স্মলেস্ট তো 0 না, না ভ্যালুকে 0 না, 1, সরি এখানে 1 1, স্মলেস্ট এর মান তো 1, স্মলেস্ট ইউনিটে যে এখানে 1 ছিল, এক নাম্বার পজিশনটা 1। তাহলে যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে আমার দেখা যাচ্ছে যে কত হচ্ছে আমাদের এটা, স্যার 2 স্যার। হ্যাঁ তাহলে আমাদের টোটাল ওয়েটিং টাইম হচ্ছে আসলে 2, ঠিক আছে, টোটাল ওয়েটিং টাইম কি 2 2 তো না, আমাকে আরেকটু এর মধ্যে দেখতে দেন। ও না ঠিকই আছে, টোটাল ওয়েটিং টাইম 2, কারণ সেহেতু সিস্টেমে আসছে 1 ইউনিট পরে, আবার 1 ইউনিট সে অপেক্ষা করেছিল, তার মানে তার টোটাল ওয়েটিং টাইম হচ্ছে 2, কারণ 1 ইউনিট সে পরে আসছে, আবার 1 ইউনিট সে পরে কাজ শুরু করছে, ঠিক আছে। এরকম ভাবে সিস্টেমের আমরা ওয়েটিং টাইম পেয়ে যাব। এরপর আসছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম খুবই সহজ, আপনার টোটাল যে তার আছে ওয়েটিং টাইম আছে, তার সাথে যদি আমি অ্যারাইভাল টাইমটা বাদ দিই, অথবা আপনারা এরকম ভাবেও করতে পারেন, এখানে যে টোটাল আগের মতো ওয়েটিং টাইম প্লাস বার্স্ট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম শেষ, মাইনাস অ্যারাইভাল টাইম দিলেই আপনারা টার্ন অ্যারাউন্ড টাইমটা পেয়ে যাবেন। অথবা টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে আগের স্টেপে আমাদের যে টোটাল যে টার্ন অ্যারাউন্ড টাইম ছিল, টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম সাপোজ আমাদের হচ্ছে হয়তোবা 0 বা সামথিং, তারপর হচ্ছে এন্ডের ক্ষেত্রে আছে আমাদের 4 এবং মাইনাস অ্যারাইভাল টাইম হচ্ছে 1, তার মানে স্মলেস্ট ইউনিটের অ্যারাইভাল না, সরি স্মলেস্ট ইউনিটের অ্যারাইভাল টাইম 0, তার মানে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে এটা 4, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রসেস। ঠিক তেমনি ভাবে যখন এটার প্রসেস শেষ হয়ে যাবে, এরপর আবার কিন্তু এই প্রথম ফর লুপ কিন্তু শেষ হয় নাই, প্রথম যেটা বড় ফর লুপ সেটা কিন্তু শেষ হয় নাই, এই যে টাইমের যে ফর লুপ, টাইমের মান তখন বেড়ে আবার হয়ে যাবে কত 5, টাইমের মান যখন 5 হবে আবার সেই রকম ভাবে আগের মতো ক্যালকুলেশন করবে, এরকম ক্যালকুলেশন করলেই এরপরে দেখা যাবে যে P0 কে আবার সে এক্সিকিউশনে পাইছে, ঠিক আছে। এরকম ভাবে যখন ক্যালকুলেশন হয়ে যাবে সবগুলো প্রসেসে, যখন টাইম স্মলেস্ট টাইম যখন 0 হয়ে যাবে, তখন সবগুলোরই এরকম ভাবে টার্ন অ্যারাউন্ড টাইম এবং স্যার ওয়েটিং ওই টাইম আসবে। প্রথমটার যদি ওই যে টাইমটা 5 হয়ে যায়, মানে 5 হওয়ার পরে কি আবার নতুন করে আরেকটা শুরু হবে না P1 থেকে আবার? হ্যাঁ না, মনে করেন প্রথমটার টাইম যখন 5 হয়ে গেছে, 5 হ্যাঁ 5 হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ 5 যখন হয়ে গেছে তখন আবার কিন্তু সে P0 থেকেই চেক করবে, এই যে আই এর মান যেহেতু 0, আবার 0 থেকে চেক করবে হ্যাঁ 0 টাইমের মধ্যে কেউ আসছে কিনা, তাহলে তার বার্স্ট টাইমটা স্মলেস্টের থেকে ছোট কিনা, তারপর হচ্ছে 1 নাম্বার টাইমে কেউ আসছে কিনা, তার বার্স্ট টাইম স্মলেস্টের থেকে ছোট কিনা, 2 নাম্বার টাইম, এরকম ভাবে সে 5 পর্যন্ত চেক করবে। 5 পর্যন্ত চেক করার পর যদি সে ছোট যেটা বার্স্ট টাইম পাবে, সেই জায়গাটাই সে এই আই বা স্মলেস্ট নামক লোকেশনের মধ্যে ধরে রাখবে। ছোট যে লোকেশনটাকে পাবে সেটাকে সে 1 কমাই দিবে, মানে সেটাকে সে এক্সিকিউশনে দিয়ে দিচ্ছে, দিয়ে আবার নতুন করে সে আবার পরের টাইমে চলে যাবে। বুঝতে পারছি নাকি একটু? স্যার বুঝি নাই স্যার কিছু, হ্যাঁ কিছু বুঝি নাই স্যার। শেষে বলতেছেন ভাই কিছু বুঝছি বুঝেন নাই? মোটামুটি। না স্যার এই যে ওইটাই, এই যে আমি যেটা কোশ্চেন করছি স্যার, এইটার আচ্ছা। আমি কিছু বুঝি নাই স্যার, এমন সব বুঝছি। পরেরটার ক্ষেত্রে আচ্ছা ধারা আপনাদের মানে আমি ডাটা নিয়ে বলতেছি যে এই যে পাঁচটা মানে কেবল আপনি একদম মানে প্রথম ফর লুপে যে 5টা হইলো, এই 5টা আমি আবার যদি মনে করেন যে নেই, তখন কি আবার 0 থেকে কাউন্ট করবে না? না 5 মনে করেন 5 আসছে এখন, ঠিক আছে, ফর লুপের টাইম তো এক সময় আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ফর লুপের টাইম মনে করেন 5 চলে আসছে, একটু আমাকে দেখতে দেন, ধরেন ওকে 5 মনে করেন আবার নিয়েছেন, ফর লুপের টাইম আপনার হয়েছে 5, ভেঙে দেন মনে করেন এখানে 5 হয়েছে আপনার, ঠিক আছে। জি স্যার 5 যদি হয়ে যায় তাহলে আবার সে কি করবে, ঠিক আছে, 5 যদি এখানে আপনার টাইম হয়, ফর লুপ কিন্তু এখনো শেষ হয়নি, শেষ হয়েছে, না ফর লুপ শেষ হয় না। কারণ ফর লুপের কন্ডিশন কিন্তু এই যে টাইম বাড়ার সাথে সাথে কিন্তু কন্ডিশন দেন, এই কন্ডিশন কিন্তু ওই যে কাউন্টের সাথে, অর্থাৎ মানে একটা প্রসেস কেবল শেষ হয়েছে, তার মানে আপনার এই কাউন্টের মান এখন শুধুমাত্র 1, এই একটা প্রসেস কি লিমিটের সমান হয়েছে, হয় নাই। যখন সবগুলো প্রসেস শেষ হয়ে আমাদের 4টা প্রসেস শেষ হয়ে যখন কাউন্টের মান 4 হবে, তখন কিন্তু এটা লিমিটের সমান হবে, হ্যাঁ 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 আমি তখন কিন্তু সেটাই এই বলছি, হবে জি না, স্যার। ঠিক আছে। এখন যদি প্রসেসের টাইম 5 হয়েছে, তার মানে আবার সে কিন্তু 0 থেকে শিখাবে, সেটা তো আপনাকে বললাম যে আবার সে 0 থেকে যাবে, এখন মনে করেন 5টা শেষ হলে এখন আবার 0-তে যাবে, তারপর আবার এই জায়গায় ওই এই 0 থেকে আবার শুরু আবার সে হবে। যখন যাবে এই যে ফর লুপে আসেন, আবার সে আই এর মান 0-তে হ্যাঁ। আসলো, তাহলে আই এর মান যখন 0-তে আসলে ইন্টার মান হচ্ছে 0 অ্যারাইভাল টাইম সে চেক করতেছে, আর আমাদের টাইম হচ্ছে 5, আমরা 5 এর থেকে ছোট আছে, এটা ঠিক আছে আমাদের কন্ডিশন 2, বাট এই কন্ডিশনে যখন যাবে
আগের ইউনিটে স্মলেস্ট টাইম কত ছিল আমাদের? 1 স্যার। এই যে স্মলেস্টটা কত ছিল আমাদের? স্যার 0 0 স্যার। এটা ছিল 1 নাম্বার পজিশন, এটা 1 নাম্বার পজিশনে ছিল। এটা তো আমাদের চেঞ্জ হয়ে গেছে না স্মলেস্ট ইউনিটটা? হ্যাঁ হ্যাঁ, তাহলে 2 হবে স্যার। স্মলে যদি হয়ে যায় 1 নাম্বার যদি হয়ে যায় তাহলে 1 নাম্বারের মান কিন্তু আমরা এখানে যে স্মলেস্ট কোথায় করছি মাইনাসটা, ওই যে 9 উপরে স্যার। আচ্ছা তাহলে তার মানে এখন যেটা হচ্ছে স্মলেস্টের মান যদি হয় 1, তাহলে পরের বার ক্ষেত্রে স্মলেস্ট ইউনিট হচ্ছে কত আমাদের? 2 4 বাকি আছে, 4 এর থেকে 4 বাকি আছে, তাহলে সে 4টাকে কিন্তু এই 4 এর পজিশন হচ্ছে কত? 0। তাহলে সে 0 পজিশনটাকে আবার ধরবে। ধরার পর এখানে যখন আবার স্মলেস্ট ইউনিটের মান হয়ে যাবে 0 পজিশন, মানে সে 4 এর পজিশন থেকে 1 কমাই দিয়ে 4 এর মান কত করে দিবে? 3 যখন করে দিবে তখনও কিন্তু এই অংশ ইফের যে অংশ, এই অংশ কাজ করবে না, আবার সে ঘুরবে। আবার ঘুরে দেখা যাবে যে আমরা ফিজিক্যালি যখন দেখলাম তখন দেখলাম যে আবার সে মূলত ওই যেটা প্রসেস ছিল আমাদের 0 নাম্বার প্রসেস, সেই 0 নাম্বার প্রসেসকে সে এক্সিকিউশন করবে। করতে করতে 0 নাম্বার প্রসেসের বার্স্ট টাইম যখন 0 হয়ে যাবে তখন সে আবার এই অংশটা কাজ করে, তার ওয়েটিং টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইম বের করবে। ঠিক আছে? জি স্যার। এবার বুঝতে পারছেন আপনি নাকি বুঝেন নাই? স্যার বুঝছি স্যার। আপনি আবার বলি, আপনি মনে হয় এখন ক্লিয়ার না। আমি ডাটা দিয়ে আপনাকে দেখাই। মনে করেন এখানে বার্স্ট টাইম হচ্ছে 5, কাউন্টের মান হয়ে গেছে 1, তার মানে কন্ডিশন ট্রু। কন্ডিশন যদি ট্রু হয়ে যায় আবার সে আগের মতো স্মলেস্টের মান করে দিচ্ছে 9। ঠিক আছে? স্মলেস্টের মান কিন্তু 9। আগে কিন্তু এখানে কিন্তু স্মলেস্টের মান এক সময় যখন আগের স্টেপ যখন 0 হয়েছে এক সময় স্মলেস্টের মান কিন্তু 1 ছিল, তাই না? জি স্যার, 1 ছিল স্যার। 1 থেকে চেঞ্জ হয়ে কিন্তু এখন কিন্তু 9 হয়ে গেছে আবার জি নতুন স্যার। করে। ওকে, নতুন করে যদি 9 হয়ে যায় তাহলে আবার সে চেক করবে i এর মান 0, তাহলে 0 থেকে কন্ডিশন চেক করতেছে, টাইম হচ্ছে 5, কন্ডিশন ট্রু। যেহেতু এন্ড কন্ডিশন পরেরটাও কাজ ট্রু হইতে হবে, পরের দুইটাও ট্রু হইতে হবে, তবে শেষেরটা ট্রু হবে যেহেতু 0 থেকে বড়। তাহলে এখন বার্স্ট টাইম i, তাহলে আমাদের বার্স্ট টাইম i মানে কি? 0 পজিশনের বার্স্ট টাইম কত ছিল আমাদের? 4 বাকি ছিল। আর আমাদের স্মলেস্ট এখন কত? 9। আর এই টোটাল বার্স্ট টাইম স্মলেস্টের ভ্যালু কত? 4টা 9, তাই না? জি স্যার, 4টা 9। 4টা 9 যদি হয়ে থাকে তাহলে কি এখন কন্ডিশন ট্রু হইছে? জি স্যার, এখন ট্রু আছে স্যার। ট্রু যদি হয় তার মানে আমাদের এই স্মলেস্টের এখন আসলে এখানে লেখা ছিল i, তার মানে i এর ভ্যালু হচ্ছে আমাদের কত এখন? 0। তার মানে আমাদের এই বার্স্ট টাইম আমি কার কমাই দিব? 0 পজিশনের বার্স্ট টাইম। তার মানে 0 পজিশনের বার্স্ট টাইম ছিল 4, এখানে হয়ে যাবে এখন 3। ঠিক তেমনি ভাবে i এর মান বেড়ে যখন আবার হয়ে যাবে 1, তখন আলটিমেটলি এই অংশটাই ট্রু হবে। আলটিমেটলি এই অংশটাই ট্রু হবে। ট্রু হয়ে যাওয়াতে i এর মান আর চেঞ্জ হবে না, i এর মান আবার কমে হয়ে যাবে আপনার 2। আবার যখন এইখানে i এর মান বেড়ে হয়ে যাবে 2, তখনও কিন্তু চেঞ্জ হবে না, তখনও বার্স্ট টাইম আবার 1 কমে হয়ে যাবে 1। i এর মান আবার এখানে যখন বেড়ে হয়ে যাবে 3, ওই সেম প্রসেসে আবার মান চেঞ্জ হবে না, না হওয়াতে বার্স্ট টাইম মাইনাস হয়ে যাবে 0। 0 যখন হয়ে যাবে তখন এই যে এই কন্ডিশনটা কাজ করবে, কাজ করে সে 1 নাম্বার যে প্রসেস বা প্রসেস 0 সে ওয়েটিং টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেশন করবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। এবং তখন কিন্তু কাউন্টের মান আবার 1 বেড়ে যাবে। তখন থার্ড টাইম যখন আসবে তখন কিন্তু কি হবে? আমাদের এই টাইম হয়ে যাবে টোটাল, মনে করেন 5 আর 9 টাইম হয়ে যাবে টোটাল আমাদের 9, বাট এই কাউন্ট হয়ে যাবে কিন্তু 2, আর টাইম হয়ে যাবে টোটাল 9 থেকে শুরু। বুঝতে পারছি? জি স্যার। তো এই হচ্ছে মূলত 3টে অ্যালগরিদম দেখাইলাম। বাদ বাকি থাকলো আপনাদের যেটা হচ্ছে যে শর্টেস্ট জব খাতের আমি প্রিমশন দেখাইলাম, আপনাদের লাগবে কি নন প্রিমশনটা করার। তো নন প্রিমশন খুবই সহজ। নন প্রিমশন আপনারা করবে কি? একটু আগে যেটা আমরা প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম দেখছি না? জি স্যার। জি স্যার। প্রায়োরিটি শিডিউলিং এ আমরা করছিলাম কি, যেটা নন প্রিমটিভ ভার্সন দেখছিলাম, যে প্রায়োরিটি নাম্বার অনুযায়ী আমরা এটাকে সর্টিং করে ফেলছিলাম। তো শর্টেস্ট জব ফার্স্টেরও যদি আপনারা নন প্রিমিটিভ ভার্সন করেন সেক্ষেত্রে করবেন কি, ওই প্রায়োরিটির জায়গায় শুধু এখানে কনসিডারে আনবেন বার্স্ট টাইম কমটা, যার বার্স্ট টাইম কম সে অনুযায়ী, মানে স্মলেস্ট বার্স্ট টাইম অনুযায়ী আপনারা এটাকে সর্টিং করে ফেলবেন। দেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম অনুযায়ী টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম বের করে ফেলবেন। ঠিক আছে? তার মানে আপনাদের 4টা মোটামুটি হয়ে গেল। এরপরে আরেকটা বাকি থাকে, সেটা হচ্ছে যে প্রায়োরিটি শিডিউলিং এরই প্রিমিটিভ ভার্সন। তো আপনাদের বাসায় কাজ হচ্ছে এই প্রায়োরিটি শিডিউলিং এর প্রিমিটিভ ভার্সন এবং রাউন্ড রবিন শিডিউলিং, এই দুইটা অ্যালগরিদম আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে? জি স্যার। আমি আপনাদের আজকের কোডগুলোও দিয়ে দিব, আপনাদের কোডগুলো দেখবেন। হ্যাঁ, আমি যে আজকে একটু পরে আপলোড করে দিচ্ছি, কোডগুলো আপলোড করে দিচ্ছি, এই কোডগুলো আপনারা দেখবেন এবং এই কোডগুলোকে একটু মডিফাই করলেই
আপনার বাকি যে দুইটা, অর্থাৎ একটা হচ্ছে স্যার কোথায় আপলোড করতেছেন স্যার? গুগল ইয়াতে পড়ে যেত, গুগল ক্লাসে স্যার গুগল লিংক পান ক্লাস না? না স্যার, লিংক তো পাইনি স্যার। আমি তো দিয়েছি গুগল ক্লাসে, লেকচার টেক্সট সবই আপলোড করেছি, লিংক সব জি স্যার, আছে তো স্যার। সবাই এটা জানে। তো আপনারা পান আগের নাই। সেমিস্টারটা, তো ওটা তো আছেই। পাবেন গুগল ক্লাসরুমে গেলেই আপনারা। প্রীতম ভাই ঝুঁকে পাওয়া নাই। আচ্ছা আচ্ছা, উনি খেয়াল করতে পারেন হয়তো। ঠিক আছে, এখন আগেরটা। হ্যাঁ তাহলে ঠিক আছে, আপনাদের আজকে এই পর্যন্তই ল্যাব। আজকে থিওরি ক্লাস নিব না। আমার মূলত থিওরি ক্লাস আর খুব বেশি নাই। আমার পাটে আমি আপনাদের থ্রেড পড়াবো, সিমাফোর পড়াবো এবং ডেডলক ডিটেকশন এন্ড প্রিভেনশন, এই তিনটা চ্যাপ্টার পড়াবো। তার মধ্যে ডেডলকটা একটু বড়, আর সিমাফোর এবং থ্রেড কিন্তু অত বেশি আর বড় চ্যাপ্টার না। এই যে এইটা কোন বইতে পাওয়া যাবে স্যার? আপনাদের সফট কপিও বইয়ের আমি দিয়ে দিচ্ছি, সিলভার সাইজের বই। গুগল ক্লাসরুমে গেলে বইয়ের সফট কপি প্লাস লেকচারও দেওয়া আছে সব। আচ্ছা ঠিক আছে স্যার। এখান থেকে পেয়ে যাবেন। সেখানে আমি ওই যে লেকচারগুলো চ্যাপ্টার ওয়াইজে আপনাদের আমি পড়াইছি, ঠিক আছে? এই আর আপনাদের হচ্ছে যদিও আসলে আমি আজকে সহ মনে হয় টোটাল 5 দিন ক্লাস নিয়েছি, কিন্তু কোনো দিনের ক্লাস কিন্তু আপনাদের 1.5 ঘন্টা 2 ঘন্টাও ক্রস করে গেছে। তো জি স্যার, জি স্যার। নরমাল ম্যানুয়াল সময়ের মতো যদি চিন্তা করেন যে স্যার 5 দিনে স্যার নিয়ে শেষ করে দিল, 5 দিনে 5টা পিরিয়ডে স্যার শেষ করে দিল, এতগুলা টপিকস কি পড়াইলো স্যার, এরকম চিন্তা করলে কিন্তু হবে না। কারণ 5টা দিন ক্লাস নিয়েছি, ঠিক আছে, কিন্তু 5 দিনে দেখা যাবে যদি 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করে নিই, তাহলে 8 থেকে 10 ঘন্টা কিন্তু ক্লাস হয়ে গেছে, বা 9-10 ঘন্টা বা 8 ঘন্টার মতো ক্লাস হয়ে যায়। ঠিক আছে, তারপরেও অ্যাটেন্ডেন্স গুলো আপনাদের এই টোটাল দেখা যায় অ্যাটেন্ডেন্স নিয়ে আপনাদের যেহেতু অনলাইনে অ্যাটেন্ডেন্স গুলো আমরা খুব মানে ইয়ার করেই দেখতেছি আর কি, যে ওই যা মনে করেন আপনার টোটাল আমার হয়তো বা ক্লাস মনে করেন আপনাদের এই সাবজেক্টে থিওরি সাবজেক্ট হয়তো বা 20টা বা 22টা বা 24টা ধরেন, তাহলে 24টা ক্লাসের মধ্যে আমরা হয়তো বা মনে করেন 15 দিন নেবো, তাহলে 15 দিন না 15 দিনে যা করলে হয় আর কি, সেই অনুযায়ী মানে সেই রেশিওতেই মার্কস পাবেন। অ্যাটেন্ডেন্সের মার্কস নিয়ে চিন্তা করতে হবে না আপনাদের, অ্যাটেন্ডেন্সের মার্কস এমনিতে আপনাদের মোটামুটি দিয়ে দিচ্ছি। আর আপনাদের গত সেমিস্টারে একটা কোর্স ছিল মাইক্রো কন্ট্রোলার আর নিয়ে, ওটার মার্কস গুলো আপনারা মনে হয় চাইছিলেন সিআর এর মাধ্যমে, বাট আনফরচুনেটলি এই মার্কস গুলো আমি আসলে অফিসের পিসিতে রেখে আসছি, আমার গুগল ড্রাইভে পাই নাই, যে কারণে আপনাদের মেইল করতে পারিনি। অফিস খুললে যেদিন আমি অফিস যাবো আপনাদের মেইল করে দিব। তবে এতটুকু বলে রাখি, যারা রেগুলার ক্লাস করছেন, পরীক্ষা দিচ্ছেন, মানে 30-এর নিচে 2-1 জন ছাড়া কেউই পানি, সবাই 35, 36, 37, 40-এর মধ্যে 35, 36, 37, 38 এরকম পর্যন্ত পাইছেন আর কি। ঠিক আছে, যে এটা যদিও এতগুলো হয় না, কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট আমি যেহেতু বাড়াই দিছি, অ্যাসাইনমেন্টের উপর মার্কস বেশি ধরে এটা দেওয়া হয়েছে, যাতে আপনাদের ফাইনাল পরীক্ষাগুলো ভালো হয় আর কি। হ্যাঁ, আর একটা ব্যাপার, আমাদের ওই ঢাকা ক্যাম্পাস থেকে সবসময় স্যার রেজাল্টটা খারাপ হয় স্যার। এই যে আমাদের মার্ক গুলা, ওদের মার্ক সবসময় স্যার না পারলেও বাড়ায় দেয় স্যার। আর আমাদের মনে করেন যে কিছু আমাদের একটু কম দেয় স্যার, এটা নিয়ে আমরা ই করি না, কিন্তু স্যার মনে করেন যে আপনারা একটু ভালো মার্ক দিয়েছেন। আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনারা অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ জিনিস মিস করে যান। যেমন একটা কুইজ টেস্ট দিলাম, আপনারা কুইজ টেস্ট কেউ মিস করে গেছেন, এবং কুইজ টেস্ট যদি মিস করে থাকেন, আমার হাতে যদি কোনো ডকুমেন্ট না থাকে, আমি মার্কস দেবো কোথায়, তাই না? যেমন অ্যাসাইনমেন্ট যেমন হয়তো বা 3টা দিছি, আপনি 2টা সাবমিট করছেন, কোনো সমস্যা নাই, আমি 2টাতে এভারেজ করে দিয়ে দিলাম। কিন্তু যখন আপনি কুইজ মিস করেন, কুইজতে একটার উপরই মনে করেন 15 মার্ক, কারণ ওইটা যদি মিস করেন 0 থাকেন, এখানে কিন্তু মার্কস দেওয়া পসিবল। এটা আমার ক্ষেত্রে না, সব টিচারদের ক্ষেত্রেই এইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে যদি আপনাদের ক্লাস যেহেতু অনেক সময় আমাদের 1.5 ঘন্টা 2 ঘন্টাও হয়ে যাচ্ছে, বা মানে দেখা যাচ্ছে হয়তো আজকে একটা থিওরি আছে, একটা ল্যাব আছে, আমি একসাথে হয়তো থিওরি ক্লাস নিয়ে নিচ্ছি, এতে যদি আপনাদের মনে করেন ক্লাস করতে কষ্ট হয় বা প্রবলেম হয়, আপনারা আমাকে ইনফর্ম করবেন যে স্যার আমাদের একটানা থিওরি ক্লাস করতে কষ্ট হচ্ছে বা সমস্যা হচ্ছে। কোনো কষ্ট নাই স্যার, কোনো কষ্ট নাই স্যার, কোনো কষ্ট নাই স্যার, আমাদের কোনো কষ্ট নাই স্যার, আপনি আরো বেশি নেন স্যার। কারণ যেহেতু অনলাইন ক্লাস, তো আমি একটু চেষ্টা করি যে মানে থিওরি গুলো আগে শেষ করে ল্যাব গুলো পড়ে নিতে, কারণ আপনাদের এই কোর্সে ল্যাব মাত্র হচ্ছে 9টা ক্লাস। তো 9টা ক্লাসের মধ্যে মনে করেন আজকে যে প্রবলেম গুলো করেছে, এগুলো মানে 2টা বা 3টা ল্যাবের প্রবলেম আর কি, কারণ ওখানে তো একটা করে প্রোগ্রাম, একদিন একটা করে ল্যাব হিসেবে দেখাই যায়। মনে করেন যে সিপিইউ শিডিউলিং এর আজকে মনে করেন রাউন্ড রবিন, এটা একটা ল্যাব হিসেবে দেখাই যায়। জি স্যার, আমাকে কোনো সমস্যা নাই স্যার, আমরা আছি স্যার আপনার সাথে স্যার। আর একটা হচ্ছে যে আপনাদের মোটামুটি অনেক কিছু করাই ফেলছে, আপনারা একটা ক্লাস টেস্ট দেন আমার, ঠিক আছে? ক্লাস টেস্ট বলতে একটা কুইজ টেস্ট দেন আপনাদের, এই যে সিপিইউ শিডিউলিং এর উপরে নেক্সট উইকে একটা কুইজ টেস্ট দিবেন। এটা কুইজ টেস্ট আছে ল্যাবের জন্য, ঠিক আছে, থিওরি ক্লাসের জন্য না। নেক্সট উইকে দিয়েন না স্যার, পরের উইকে দেন স্যার, আমাদের স্যার অ্যাসাইনমেন্ট অনেক কিছু আছে স্যার। স্যার রমজান মাসটা স্যার কষ্ট হয়ে যাচ্ছে খুব স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে বাদ দেন আপনার, এটা কিন্তু আপনাদের পরামর্শে বাদ দেওয়া, পরে এবার বললেন না যে স্যার আপনি এখনো কিছু নেন নাই কেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের পরামর্শে এটা আপাতত বাদ রাখা হলো। আর আপনাদের আমি আজকের যে ল্যাব আপলোড করে দেবো, এই ল্যাব গুলো তো ল্যাব রিপোর্ট মানে একটা
যেরকম ভাবে ল্যাব রিপোর্ট জমা দেন, প্রোগ্রাম সাথে স্যাম্পল ইনপুট আউটপুট আর উপরে প্রোগ্রাম নেম, এরকম ভাবে যে তিনটা ল্যাব করা হয়েছে, তিনটা ল্যাবের ল্যাব রিপোর্ট দিবেন এবং বাকি যে তিনটা প্রোগ্রাম আপনাদের করতে বলছি এটাকে আমি অ্যাসাইনমেন্ট 1 হিসেবে দিব, এটাকে আলাদা করে একটা পিডিএফ ফাইলে সাবমিট করবেন। ঠিক আছে, দুইটা লিংক থাকবে, দুইটা লিংকে দুইটা সাবমিট করবেন, বুঝতে পারছেন? একটা ওকে স্যার। ল্যাব রিপোর্ট সাবমিশন, সেটা আজকের ল্যাবটাকে ল্যাব রিপোর্ট আকারে দিবেন, আর যে তিনটা কাজ আপনাদের বাসায় একটু মডিফাই করে করতে বলছি এই আজকের ল্যাবগুলোকে একটু মডিফাই করে ওই তিনটা প্রবলেম সলভ করে এটাকে অ্যাসাইনমেন্ট 1 আকারে দিবেন। ঠিক আছে ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে, তাহলে কারো কোনো সমস্যা না থাকলে আজকে পর্যন্তই শেষ। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে, আসসালামু আলাইকুম।